ম্যাট্রিক্স নির্ণয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো যে আজকে আমাদের প্রিমিয়াম লেভেলে একটা ক্লাস হবে। কারণ প্রশ্ন হতে পারে যে ভাই প্রিমিয়াম ক্লাসটা কেন বলতেছেন, কারণ এই ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি শর্ট সিলেবাসে যে লাইভ ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেটারই কিন্তু প্রথম ক্লাস। তো আমরা কেন আজকে পাবলিকলি ক্লাসটি নিচ্ছি তার পিছনে ছোট্ট একটা কারণ, সেটা হচ্ছে যে তোমরা যারা এখনও সন্দেহের মধ্যে আছো যে আমাদের এখানে ঠিক মতন লাইভ ক্লাসগুলো হবে কিনা, অ্যাকচুয়ালি লাইভ ক্লাসের মধ্যে ভাইরা কি পড়াবেন তাদের জন্যই আমাদের কিন্তু আজকের এই প্রিমিয়াম ক্লাসটি সরাসরি আমরা আমাদের পেজ থেকে নিচ্ছি। বাট আগামীকালও কিন্তু আমার একটা লাইভ ক্লাস আছে, তো সেটা কিন্তু আমার প্রাইভেট গ্রুপের মধ্যে সম্প্রচারিত হবে। বাট আজকে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি আমরা টোটালি ওপেন করে দিচ্ছি। তো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেককে ভালো আছো, আর যারা এখন এই ক্লাসটি দেখতেছো প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে চাচ্ছি যে তুমি অবশ্যই তোমার নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিবে এবং তোমার ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই মেনশন করে দিবে, যেহেতু এটা আমাদের একটা প্রিমিয়াম লেভেলের ক্লাস, তার মানে আমরা কিন্তু এখানে অনেকগুলো টপিকস শিখবো। তো আমি দেখতে যাচ্ছি যে তোমরা কতজন অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসটিতে অ্যাটেন্ড করেছো এবং তোমরা ঠিক মতন তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করতেছো কিনা আমি কিন্তু সেটাও চেক করব। আর আমাদের প্রিমিয়াম ব্যাচে যে স্টুডেন্টরা আছো তাদের প্রত্যেকেরই ফার্স্ট টু লাস্ট থাকে কিন্তু বাধ্যতামূলক, কারণ এটার উপরে তোমাদের কিন্তু ক্লাস নোট সাবমিট করতে হবে। আমরা আমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসগুলো যেহেতু তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো যেমন সাবমিট করতে বলি নোটগুলো, একই রকমভাবে আমাদের এই ক্লাসটিরও কিন্তু লেকচারগুলো সাবমিট করতে হবে। আর তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইনফরমেশন আমাদের কাছে আছে। তো যদি তোমরা কেউ রেগুলারলি আমাদের নোটগুলো সাবমিট না করো তাহলে তোমাদের পার্সোনাল ফোন নাম্বারে কিন্তু অবশ্যই কল চলে যাবে। ওকে, তো আমি দেখি যে তোমরা অ্যাকচুয়ালি কতজন আমাদের এই লাইভ ক্লাসটিতে ঠিক মতন অ্যাটেন্ড করেছো। দেখে আমি তোমাদের এক একজনের কমেন্টগুলো একটু আগে চেক করে নিই। ওকে, হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আজকে নতুন কুমিল্লা থেকে। হ্যাঁ, শুধু তুমি নতুন না, আমাদের এরকম প্রতিদিনে অনেক নতুন স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ক্লাস করে। আর তোমরা দেখেছো অলরেডি যে আমাদের বন্দি পাঠশালার পেজ বলো বা গ্রুপ বলো, এটা কিন্তু একদম রাইজিং অবস্থা আছে। মানে এখানে রেগুলার স্টুডেন্টরা কিন্তু এখানে আমাদের জয়েন হচ্ছে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো করে তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মুগ্ধ যে আসলে ফ্রি ক্লাসগুলো এত সুন্দরভাবে করার সম্ভব কি না। তো এটা আসলে তারা অনেক সময় দ্বিধার মধ্যে পড়ে যায়, কিন্তু আমরা আগে বলেছি যে বন্দি পাঠশালা সবসময় তোমাকে কোয়ালিটি ইনশিওর করবে। ওকে, আমাদের প্রত্যেকে আবার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, আমি দেখতেছি যে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে কিন্তু অলরেডি মেনশন করা শুরু করেছো। তো এটা খুবই একটা ভালো দিক এবং এর সাথে তোমরা নিজ টাইমলাইনে শেয়ার করে নাও, কারণ কিন্তু আমাদের বন্দি পাঠশালা পেজে প্রতিদিন যেহেতু 3টা করে লাইভ ক্লাস হয়, আর 3টা লাইভ ক্লাসের পর তুমি যদি 7 দিন পরে আমাদের বন্দি পাঠশালা পেজে ঢুকো তাহলে আর কাব্য ভাইয়াকে খুঁজে পাবে না। কেন পাবে না? কারণ অ্যাকচুয়ালি ভিডিও কত নিচে চলে গেছে তুমি নিজেই খুঁজে পাবে না। এই জন্য আমরা সাধারণত বলি যে তুমি অবশ্যই তোমার টাইমলাইনে শেয়ার করে রাখবে যেন তুমি তাৎক্ষণিকভাবে এই ক্লাসটা পেয়ে যাও। ওকে, হ্যাঁ, অনেকে আমাদের এখানে অ্যাড হচ্ছে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, হ্যাঁ, আমি অনেকেরই কমেন্ট দেখতে পারতেছি। আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু অলরেডি দেখেছো যে আমি কিন্তু বোর্ডের মধ্যে কিন্তু অনেকগুলো টপিকস লিখে রেখেছি। আমি চেষ্টা করবো একদম A to Z সবগুলো টপিকস তোমাদের কিন্তু করানোর জন্য, কারণ আমি চাচ্ছি যে এই আমাদের যেহেতু 2টা ক্লাস এই ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে, তা আমি অবশ্যই এই 2টি ক্লাসের মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়কটা পুরোটাই কভার করে দেবো। কারণ আমাদের কিন্তু আমি এর আগে ফুললি তোমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি এবং আমি তোমাদের এখানে সারাংশ দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের কি আছে আমাদের এই ক্লাসগুলোতে। ওকে, তো আজকে ক্লাসটা করার পরে তোমরা কিন্তু প্রত্যেককে কিন্তু অবশ্যই এই ক্লাসটা রিভিউ দিবে এবং সকলের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। তো তোমাদের রিভিউ সংখ্যা যদি অবশ্যই বেশি হয়ে যায় তাহলে আগামীকালের ক্লাসটা কিন্তু লাইভেও হতে পারে, যদি তোমরা ঠিক মতন রিভিউ দাও এবং তোমাদের ক্লাসটা কেমন লেগেছে ভালো খারাপ দুটাই একসাথে মিক্সড করে কিন্তু রিভিউ দিবে। তো আমরা ক্লাসটি এখনই শুরু করে দিব। তার আগে আমি আমাদের প্রিমিয়াম ব্যাচে যে স্টুডেন্টরা আছে তাদের জন্য আমি ছোট্ট 2-1টা কথা বলবো। ওইখান থেকে ওখানে পেজ খুলে তারপর করতে হয়। ওকে, তো আমাদের প্রিমিয়াম ব্যাচে যে স্টুডেন্টরা আছে অ্যাকচুয়ালি তারা কিভাবে আমাদের এই লাইভ ক্লাসগুলো সন্ধান পাবে বা তারা কিভাবে আমাদের এই লাইভ ক্লাসগুলো তোমার এক ক্লিকের মধ্যে পাবে, আমি তাদের জন্য ছোট্ট একটা কথা বলে দিচ্ছি প্রথমে। তো যাই হোক, আমি তোমাদের ছোট্ট 2 মিনিট সময় নেব। এই 2 মিনিট সময়ের মধ্যে আমি চেষ্টা করব যে তোমাদের টিভির মধ্যে জাস্ট একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করার আগে আমরা ছোট্ট একটা জিনিস আগে দেখে নিই।
ওকে, তো তোমাদের ইয়াসিন ভাই পেছনে আছে। তা আমি তোমাদের এখানে দু একটা জিনিস অ্যাকচুয়ালি দেখিয়ে দিব। ওকে, আমি একটু ক্যামেরা বাইরে ছিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি তোমাদের ছোট্ট আগে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো যে তোমরা যারা প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট আছো তোমরা অনেকে হয়তো বুঝতেছো না আমাদের অনেক কিছু। আর আমরা যেহেতু তোমাদের এটা লাইভ নিয়ে নিই, বাট আমি এটা লাইভে বলে দিচ্ছি। তো তোমরা যখন আমাদের সার্ভারে যাবে তখন কিন্তু তোমরা এখানে প্রথমে একটা পোস্টার পাবে ম্যাথমেটিক্স। তো তোমরা দেখো যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক 1.1, এটা দেখো 5 তারিখের ক্লাস, 5 তারিখের ক্লাস প্লাস এক্সাম প্লাস হচ্ছে কি বলতো হ্যান্ড নোট। তো আমি কিন্তু তোমাকে এখানে তারিখ উল্লেখ করে দিয়েছি, তার মানে তোমরা কিন্তু কখনো কেউ বলতে পারো না ভাইয়া ক্লাসটা কয় তারিখে নিয়েছেন, এই প্রশ্ন কিন্তু আমরা রাখি নাই, আমরা তোমাদের তারিখটা উল্লেখ করে দিয়েছি। এ দেখো 5 তারিখে ক্লাস এক্সাম হ্যান্ড নোট, এই যে ক্লাস দিয়ে দিয়েছিলাম, তারপর তোমার 3টা ক্লাস ছিল, দেন তোমাদের এক্সাম ছিল 2টা, দেন তোমাদের ওই লেকচারগুলোর উপর কি বলতো প্রিমিয়াম হ্যান্ড নোট ছিল। ওকে, এরপর দেখো 6 তারিখে ক্লাস এক্সাম হ্যান্ড নোট। তো 6 তারিখে কি কি ক্লাস দিয়েছিলাম এবং হ্যান্ড নোট তোমরা পেয়েছো এবং কি বলতো 2টা এক্সামও পেয়েছো। এরপর তুমি চলে আসো দেখো রিমাইন্ডার, তার মানে কি এটা আমাদের অ্যাকচুয়ালি তোমার 6 তারিখে আমি করে রেখেছিলাম রাতেরবেলা, যে 7 তারিখে অ্যাকচুয়ালি তোমাদের কি হবে। দেখো আমি 7 তারিখে তোমাদের এখানে বলে দিয়েছি যে 7 তারিখে লাইভ ক্লাসটি নেওয়া হবে তোমাদের প্রাইভেট গ্রুপ থেকে ঠিক রাত 8টার দিকে। তো আমি প্রাইভেট গ্রুপে না নিয়ে আমি প্রত্যেক দিন এটা ওপেন করে প্রথম ক্লাসটা নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আমাদের প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট আছো তারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের ডিরেক্টলি প্রাইভেট গ্রুপের লিঙ্কটাতে চলে যেতে পারবে। এবং এখানে বলা আছে লাইভ ক্লাস লিঙ্ক, অর্থাৎ আমার এই ক্লাসটা শেষ হওয়ার পরেই এখন ক্লিক করো, কোনো লাভ নেই, এখন ক্লিক করলে কোনো অ্যাকচুয়ালি লাভ হবে না, বাট আমার এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিব। তো যারা তোমরা পরবর্তীতে অনেকদিন পরে ধরো তোমার মন চাচ্ছে যে আমার এই লাইভ ক্লাসটা দেখার জন্য, তখন তোমরা জাস্ট এই লাইভ ক্লাস লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তোমরা কিন্তু আমার এই 7 তারিখে ক্লাসটা পেয়ে যাবে। একই রকমভাবে 8 তারিখে আমি এখানে রিমাইন্ডার দিয়ে রেখেছি যে আমার 8 তারিখে যে লাইভ ক্লাসটা হবে সেই লাইভ ক্লাসে তোমাকে প্রাইভেট গ্রুপে গিয়ে স্ক্রলের পর স্ক্রল করতে হবে না ভাইয়া, তুমি জাস্ট আমাদের সার্ভারে যাবে এবং এখানে একটা খালি ক্লিক করবা, জাস্ট একটা ক্লিক করলে তুমি কিন্তু আমাদের এই 8 তারিখে আমি আগামীকালে যে লাইভ ক্লাসটা নেব সেটা কিন্তু তুমি এক ক্লিকে কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে আগামী 1 মাস বা আগামী 1.5 মাস পরেও তুমি যদি আমাদের এই সার্ভারে গিয়ে যদি এখানে জাস্ট একটা ক্লিক করো তাহলে কিন্তু আমার আজকের লাইভ ক্লাস আগামীকালের লাইভ ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদেরকে প্রতিদিনের তোমার ডে বাই ডে তোমাদেরকে ক্লাসগুলো একদম ঠিক মতন বুঝিয়ে দেওয়ার জন্য, এবং আগামীকালের ক্লাসটা কি হবে সেটা অ্যাকচুয়ালি কি করে দেওয়া বলতো রিমাইন্ডার করে দেওয়া। একই রকমভাবে 8 তারিখের পরে তুমি দেখবা যে তোমার রিমাইন্ডার এখানে চলে আসছে যে অ্যাকচুয়ালি ফিজিক্সের কি কি ক্লাস হতে চলেছে আগামীকাল। তার মানে একদিন আগে তুমি কিন্তু অ্যাকচুয়ালি রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছ, যেন তুমি তোমার রুটিনটা ভুলে গেলেও যেন আমাদের সার্ভারে ঢোকার পরে তোমার রুটিন যেন তুমি কোনোভাবেই ভুলতে না পারো, এই জন্য আমাদের দৃঢ় প্রচেষ্টা থাকবে এই 2022 শর্ট সিলেবাস কোর্সটির জন্য। তো আমি চাই যে তোমরা এখনো যারা এনরোল করো না, এই এতগুলো ফিচার দেখার পরে আমার মনে হয় না যে তোমরা আর চুপচাপ থাকবে, তোমরা অবশ্যই কিন্তু অ্যাডমিট হয়ে পড়বে। তো যাই হোক, আমি আশা রাখতে পারি যে আমাদের প্রিমিয়াম হ্যান্ড নোট, আমাদের এক্সাম প্লাস হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস এবং তার শেষে তোমরা রিমাইন্ডার করে যেহেতু পেয়ে যাচ্ছ সব কিছু, আর এক ক্লিকের মধ্যে যদি সব কিছু পেয়ে যাচ্ছ, সো অবশ্যই আমি তাদেরকে বলবো যারা এখনও তোমরা কোর্সটাতে এনরোল করো নাই তারা অবশ্যই কিন্তু এই কোর্সটা আমাদের এনরোল করে ফেলতে পারো, কারণ এই কোর্সটা এনরোল করলে এই ক্লাসগুলো তুমি কিন্তু তোমার এইচএসসি এক্সাম পর্যন্ত একদম ফার্স্ট টু লাস্ট করে যেতে পারবে। সো আমাদের কিন্তু আগামীকাল পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে, তো তোমরা কিন্তু অবশ্যই চাইলে অ্যাডমিট হয়ে যেতে পারো। ওকে, তো অনেক কথা বলে ফেলেছি, আমরা আর কোনো কথা বলবো না। এই টপিক্সটা আমি অ্যাকচুয়ালি আমাদের যারা প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট ছিল তাদের সাথে আমরা যেহেতু আর লাইভে আসার সুযোগ পাইনি, এই জন্য আমি তাদেরকে এই লাইভের মধ্যে দেখিয়ে দিলাম। তো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে এই জিনিসটা বুঝে গিয়েছো। তো ওই টপিক্স আমাদের বাদ, এখন আমরা আমাদের চলে আসি হচ্ছে পড়ার টপিক্সের মধ্যে। তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ম্যাট্রিক্স নির্ণায়ক। আর আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলবো যে ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়ক তো অনেক সহজ। আমি জানি ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়ক অনেক সহজ, কিন্তু আমরা তাও এখান থেকে অনেকগুলো টপিক্স পড়বো, আর এই টপিক্সগুলো কিন্তু তোমাদের দুই একটা অজানাও থাকবে, বা তোমরা এটাকে রিভিশনের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। তো ভাইরা চলো আমরা চলে আসছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে আছে হলো ম্যাট্রিক্সের পরিচিতি, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, তারপরে বোর্ডের কিছু আমরা ম্যাথও দেখবো, দেন আমরা নির্ণায়ক নিয়েও আলোচনা করব, নির্ণায়কের বিস্তৃতি নিয়েও আলোচনা করব, অনুরাশি, সহগুণক আর ইনভার্স ম্যাট্রিক্স। এছাড়াও কিন্তু আমাদের আরও আছে ক্রেমারের পদ্ধতিতে নির্ণায়কের সমাধান, সেটা কিন্তু আমরা আগামীকালে আমাদের প্রিমিয়াম ক্লাসটিতে করে ফেলবো। তো দেখো যে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স দেখতেছি, যে এই একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা দেখো যেখানে অনেকগুলো ভুক্তি বা অনেকগুলো কিন্তু এলিমেন্ট বলে। যেমন আমি তোমাকে যদি বলি যে অ্যাকচুয়ালি এটার নাম কি, এটার নাম কিন্তু আমরা ভুক্তি বলতে পারি বা কি বলতে পারি বলতো, এলিমেন্ট বলতে পারি। ওকে, বা তুমি এটাকে উপাদানও বলতে পারো। তো আমি যখন ক্লাসের মধ্যে যাই অনেকে আমাকে বলে আচ্ছা ভাইয়া এখানে 11, এখানে 12, এখানে 13, তাহলে ভাই 14 কেন দিল না, কি সমস্যা?
আবার দেখেন এখানে 21 দিচ্ছে, এখানে 22, এখানে 23, আবার এখানে দিচ্ছে 31। এগুলোর কারণ কি ভাইয়া? তা আমি তখন তাকে বলি একটু থামো, আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি, বা তার আগে আমাদেরকে অ্যাকচুয়ালি সারি আর কলাম নিয়ে কিছু টপিকস জানতে হবে। তো আমি যদি তোমাকে প্রথমে সারি আর কলাম শেখাই, সেটা আগে তুমি একটু জেনে রাখো। আমরা কিন্তু প্রত্যেকে জানি যে ম্যাট্রিক্সের ভিতর যারা আছে তাদেরকে আমরা উপাদান বা ভুক্তি বা এলিমেন্ট বলবো। এখন কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের ভেতরে এই ভুক্তিগুলো বা এই উপাদানগুলো সারি এবং কলাম এরকম একটা জায়গাতে তারা অবস্থান করে। অর্থাৎ প্রত্যেকটা উপাদান আমি যদি চিন্তা করি যে A22 এর একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি যেমন এখানে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, একই রকমভাবে এই ভুক্তিটাও এই ম্যাট্রিক্সের মধ্যে একটা নির্দিষ্ট স্থান দখল করে আছে। এই স্থানটাকে আমরা কিভাবে বের করবো? দেখো যে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মেয়েদের শাড়ি চিনি, তাই না? যে এটা যে মেয়েদের শাড়ি হয়ে থাকে, এখানে অনেক অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে। যে অ্যাকচুয়ালি মেয়েদের শাড়ি কিন্তু অ্যাকচুয়ালি এরকমই হয়ে থাকে, তাই না? মেয়েদের শাড়ি এরকমই হয়ে থাকে। তা আমরা বলবো যে এই বরাবর যারা থাকবে, অনুভূমিক বরাবর যারা থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে শাড়ি। অর্থাৎ এইটাকে শাড়ি দেখতে যেরকম সেরকম করে আমরা লিখলাম। তার মানে শাড়ি হচ্ছে ঠিক মেয়েদের শাড়ির মতোই। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো যে এইভাবে যারা থাকবে, যে এইভাবে যারা আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো? শাড়ি। একই রকমভাবে এখানেও একটা শাড়ি আছে, এখানেও একটা শাড়ি আছে। এরপরে আমরা একটু চলে আসবো হচ্ছে আমাদের প্রত্যেকের যে কোনো বাসায় হোক না কেন, তোমার পিলার আছে বা বাঁশ আছে বা খাম্বা আছে। তো আমরা পিলার, বাঁশ বা খাম্বাকে আমরা কিভাবে দেখি বলো তো? ঠিক এরকম, এটা আমার পিলার হতে পারে, এটা আমার বাঁশও হতে পারে, বা এটা আমার খাম্বা হতে পারে। তো এই জিনিসটাকে আমরা বলতে হচ্ছে কি বলতো? কলাম। ঠিক আছে? তার মাধ্যমে একটু চিন্তা করো তো যে এই বরাবর যে আমি চিন্তা করি এই বরাবর, তাহলে আমি এটাকে কি বলতে পারি? অবশ্যই এটাকে আমি কলাম বলতে পারি, কারণ এটা অ্যাকচুয়ালি কি বলতো? আমার সেই বাঁশ, সেই পিলার বা সেই খাম্বার মতোই দেখতে। তার মানে আমরা বুঝে গেলাম যে আসলে আমার এই ম্যাট্রিক্সের মধ্যে সারিও আছে, আবার তোমার কি বলতো? কলামও আছে। তো অনেকেই তোমরা বলতে পারে, ভাই এটা আপনি এত কঠিন নাম দিচ্ছে কেন? এটাকে আপনি ছেলেদের সাথে তুলনা করেন। তাহলে ছেলেদের সাথে তুলনা করলে এটা অ্যাকচুয়ালি আমরা ছেলেদের একটা পোশাক, সেটা হচ্ছে লুঙ্গি, এই লুঙ্গির সাথে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। তার মানে মেয়েদের শাড়ি আর ছেলেদের লুঙ্গি মিলে কিন্তু আমরা একটা ভুক্তির অবস্থানটা নির্ণয় করে ফেলতে পারি। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যদি এটার কথা চিন্তা করি যে এখানে A22 কেন দিয়েছে, তো তার আগে তোমাকে মনে রাখতে হবে যে তোমার সবসময়ের জন্য আমরা যে কোনো একটা ভুক্তি যদি চিন্তা করি, তার মাত্রাটাকে আমরা একটু চিন্তা করব। মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা বলতে বোঝায় হচ্ছে আগে সারি হবে, তারপর একটা গুণ চিহ্ন দেবো, এটাকে আমরা বলবো হচ্ছে বাই, দেন আমরা লিখবো হচ্ছে কলাম। তার মানে উচ্চারণটা আমরা কখনো এভাবে করবো না যে মাত্রা মানে হচ্ছে সারি ইন্টু কলাম। তো তোমাকে স্যারা কখনো ভুল বলবে না, বাট মনে রাখবে এটা উচ্চারণের ভুল। আমরা বলবো হচ্ছে সারি বাই হচ্ছে কলাম। ওকে, তার মানে প্রথমে শাড়ি পরে কলাম। তার মানে প্রথমে হলো মেয়েদের শাড়ি, পরে হচ্ছে কি বলতো? ছেলেদের লুঙ্গি, পরে ছেলেদের লুঙ্গি। এই শাড়িটাকে আমরা বলতে পারি হচ্ছে লেডিস ফার্স্ট। কারণ কি? কারণ এটা আমাদের বাংলাদেশে প্রচলিত আছে যে মেয়েরাই সবসময় সামনে থাকে আর ছেলেরা পেছন দিক দিয়ে অনেক সময় তাদেরকে ডিস্টার্ব করে। তো আমি সেই দিক থেকে বলতেছি যে এখানে লেডিস ফার্স্ট। ওকে, তার মানে আগে শাড়ি পরে কলাম। কারণ আমাদের মধ্যে অনেক সময় কিন্তু মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় যে আগে কলাম নাকি আগে শাড়ি, এটা একটু ঝামেলা হতে পারে। তো আমরা এটা মনে রাখলে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে ভাই, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মাত্রাটা বুঝলাম যে শাড়ি ইন্টু কলাম। তার মানে প্রথম কথা হচ্ছে এখানে কয়টা শাড়ি আছে? ভাইয়া এখানে আমি দেখতেছি এই বরাবর 3টা শাড়ি আছে। ওকে, তার মানে শাড়ি হচ্ছে 3টা, একটা বাই দিলাম। এবার কলাম কয়টা? মানে লম্বা তোমার খুঁটি কয়টা? ভাই 1টা 2টা 3টা হচ্ছে আমার খুঁটি। তার মানে ভাইয়া আমার শাড়িও 3টা, কলামও 3টা। তার মানে আমি বলতে পারি যে আমার এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার মাত্রা বা এই ম্যাট্রিক্সটার অর্ডার আমি বলবো হচ্ছে কি বলতো? 3/3। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এই যে আপনি A22 লিখেছেন, A22 মানে কি বোঝাচ্ছে? A22 মানে বোঝাচ্ছে এই প্রথম 2 মানে বোঝাচ্ছে হচ্ছে শাড়ি, পরের 2 মানে কি বোঝাচ্ছে বলতো? কলাম বোঝাচ্ছে। অর্থাৎ এই যে সিঙ্গেল একটা ভুক্তি আছে, এই ভুক্তিটার যে একটা অবস্থান আছে, সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে তার কি বলছে বলতো? মাত্রা বলতেছি। তার মানে এই 2 মানে হচ্ছে 2 নাম্বার শাড়িতে। একটু দেখি তো আসলে 2 নাম্বার শাড়ি কিনা। 1 নাম্বার 2 নাম্বার, আসলে এই হচ্ছে 2 নাম্বার শাড়িতে আছে। এবার এই 2 মানে কি? কলাম। তার মানে দেখো সে কয় নাম্বার কলামে আছে? ভাই সে তো 2 নাম্বার কলামে আছে। এবার তুমি যদি এইটার কথা চিন্তা করো, তাহলে কি হচ্ছে দেখো যে প্রথমে 3 মানে হচ্ছে 3 নাম্বার শাড়িতে আছে। তার মানে 1 2 3, অ্যাকচুয়ালি সে আসলে 3 নাম্বার শাড়িতে আছে। এবার পরে আছে 2 মানে কি? সে 2 নাম্বার কলামে আছে। দেখো যে 2 নাম্বার কলামে আছে। তার মানে আমি এতটুকু জিনিস শিওর যে ভাইয়া এখানে যে
23 এখানে কেন 24 হলো না? আমরা যদি সিরিয়ালি চিন্তা করি কেন 24 হলো না, এখানে কেন 14 হলো না, আমরা এইখান থেকে বুঝে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি যদি আমি এখানে কোনো 24 লিখতাম যে 21 22 তারপর তো 24 হওয়ার কথা। 24 মানে কি বোঝাচ্ছে? 2 নাম্বার সারি 4 নাম্বার কলাম। আসলে কি ভাই ঠিক আছে, এটা কি 2 নাম্বার সারি? না ভাই এটা 3 নাম্বার সারি। এটা কি 4 নাম্বার কলাম? না ভাই এটা 1 নাম্বার কলাম। তার মানে আমরা মনে রাখবো যে এখানে 31 বলতে অ্যাকচুয়ালি এটাই বোঝাচ্ছে 3 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম। তো আমি আশা রাখতে পারি যে প্রত্যেকটা ভুক্তির অবস্থানকে বোঝানোর জন্যই এই নিচে 21 22 23 লেখা হয়। তো এই জিনিসটা আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে, লাইভ কবে স্টার্ট হয়েছে? কবে না ভাইয়া, লাইভটা কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে। ওকে, হ্যাঁ অনেকে বলেছে যে ক্লিয়ার হয়েছে ভাইয়া, ক্লিয়ার হয়েছে ভাইয়া, ভেরি গুড। তার মানে আমি আশা রাখতে পারি যে তোমরা ম্যাক্সিমাম সবাই এই টপিকসটা ফার্স্ট টু লাস্ট বুঝে ফেলেছো। তার মানে আমরা মনে রাখবো যে একটা ম্যাট্রিক্সের মাত্রা বলতে বোঝানো হচ্ছে যে ওই ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম আছে। আর ভেতরের দিকে যদি কখনো A22 বা A23 লেখা হয় তারপর আমরা বুঝে নিব যে ওই ম্যাট্রিক্সটার জাস্ট ওই ম্যাট্রিক্সের ওই ভুক্তিটার মাত্রাটাকে এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে যদি কখনো তোমাকে এরকম কিছু বলে, এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ধরেন 1 2 3 4 5 7 6 9 8 এরকম একটা দিলাম, দিয়ে তোমাকে বললো যে 2,3 ভুক্তিটি কোনটি? তো এটা দেখার পরে অনেকে আবার ভয় পায় যায়। ঠিক আছে, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বললো যে 2,3 এই ভুক্তিটি কোনটি? এখন অনেকেই আবার মাথা তখন চুলকায়, ভাই 2,3 ভুক্তিটি কোনটি বলতে আসলে কি বোঝাচ্ছে? এই তো 2 এই তো 3, এতে আবার ভুক্তি কোনটি মানে আবার কি বোঝাচ্ছে? তো অনেকে মাথায় রাখবে ভাইয়ারা যে এখানে যে 2,3 তারা ইউজ করতেছে, এই 2,3 বলতে তারা বুঝে নেবা যে এই 2 বলতে অ্যাকচুয়ালি সারি আর এই 3 বলতে অ্যাকচুয়ালি কলাম বোঝাচ্ছে। তার মানে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে অ্যাকচুয়ালি কোন ভুক্তিটা আছে এখানে তোমাকে সেটাই বের করতে বলছে। তাহলে আমরা দেখি যে 2,3 মানে 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলামে আসলে কি আছে। 2 নাম্বার সারি, এটা হলো 2 নাম্বার সারি, আর 3 নাম্বার কলাম মানে কি 1 2 3। তার মানে অ্যাকচুয়ালি এই যে 7, এই 7 কে তারা বোঝাচ্ছে। তার মানে ভাই মনে রাখবা যে 2,3 ভুক্তি বলতে অ্যাকচুয়ালি এখানে কাকে বোঝানো হচ্ছে বলতো ভাইয়া? 7 কে বোঝানো হচ্ছে। তার মানে এরকম টাইপের যদি কখনো কোনো প্রশ্ন চলে আসে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পারবে, কারণ এইগুলো বলতে কিন্তু অ্যাকচুয়ালি ওই ভুক্তিটার মাত্রাটাকে তোমাকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই যে ভুক্তিটা আছে তার অবস্থানটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে এবং সেই ভুক্তিটা তোমাকে তারা বের করতে বলেছে। তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের তোমরা যদি কখনো কোনো প্রশ্ন দেখতে পাও তাহলে কিন্তু ঘাবড়ে যাবে না। তো যেহেতু ঘাবড়ে যাবে না এই জন্য আমি তোমাকে এই জিনিসটা ক্লিয়ারলি করে দিয়েছি। এরপরে তুমি চলে আসো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সে কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে। তো আমি কিন্তু প্রথমে তোমাকে সারি ম্যাট্রিক্স তারপরে কলাম ম্যাট্রিক্স এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছি না। আমি তোমাকে এখানে প্রথমেই যে ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রথমেই চিন্তা করবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্সকে নিয়ে। তো তুমি একটু চিন্তা করো যে বর্গ ম্যাট্রিক্স নামটা কেন হয়েছে, বা আমরা ছোটবেলায় যে বর্গ যে পড়ি বর্গ নামটা কেন হয়েছিল? বর্গ কেন হয়? কারণ ভাইয়া আমি যে একটা বর্গ অঙ্কন করি তার হচ্ছে 4টা বাহুই সমান, এই জন্য তাকে বর্গ বলা হয়। তার মানে আমরা মনে রাখবো যে এই বর্গ ম্যাট্রিক্স বলতে বোঝানো হবে যে তার সারি যতগুলা তার কলামও ঠিক ততগুলোই। তার মানে আমরা মনে রাখবো ভাইয়ারা যে তার সারি যদি 2টা হয় তার কলামও কয়টা হইতে হবে বলতো? 2টা হইতে হবে। আমি আবার বলতেছি, তার সারি যদি 2টা হয় কলামও 2টা হইতে হবে, তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স। একই রকম ভাবে তার সারি যদি 3টা হয় তার কলামও কয়টা হইতে হবে? 3টা হতে হবে। তার মানে ভাইয়া সারি এবং কলামের কলামের সংখ্যা যদি সবসময় সমান হয়ে যায় তাহলে তাকে আমরা কি ধরনের ম্যাট্রিক্স বলবো বলতো? তাকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তার মানে এক নাম্বার বললাম যে সারি ইকুয়াল টু কি বলতো? কলাম। 2 নাম্বার হচ্ছে মনে রাখবো ভাইরা যে মুখ্য কর্ণ কাকে বলে, আমি এটা একটু পর তোমাকে বোঝাচ্ছি। মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই 0 হবে, বাকি সবাই 0 হবে। তো এই জিনিসটা মানে আমার ভাইরা কি বোঝায় একটু দেখি। যে এই যদি একটা আমার ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে আমি বললাম যে মুখ্য কর্ণ A0 0 0 B 0 0 0 C। তার মানে মনে রাখবা যে আমরা বর্গ ম্যাট্রিক্স তাকে বলবো যার সারি এবং কলামের সংখ্যা সমান। আরেকটা কথা হচ্ছে তার যে মুখ্য কর্ণ বলতে অ্যাকচুয়ালি এটাকে বোঝায়
এই যে মুখ্য কর্ণ হলো প্রথম কর্ণটা তোমরা যেটা পাবে সেটা তার মুখ্য কর্ণ। এই যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণটা বাদে বাকি যতগুলো ভুক্তি বা বাকি যতগুলো উপাদান দেখতে পাবে প্রত্যেকটাই কি বলতো 0 0 0 0 0 সবগুলো 0 হবে। আর এখানে একটা যে মনে রাখবা সেটা হচ্ছে আমার এ আর বি আর সি এদের মানগুলো কখনোই সমান হবে না। তার মানে ভাইয়া আমি যদি এর মানটা তোমাকে বলতাম হচ্ছে 2, তাহলে আমি এখানে 2 বলবো না, আমি এখানে বলবো হচ্ছে 3, আমি এখানে কত বলবো বলতো 4 বলবো। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো যে এই ধরনের ম্যাট্রিক্স এখানে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো, কারণ এখানে হচ্ছে আমার তার মাত্রাটা হচ্ছে 3/3, তার মুখ্য কর্ণ বাদে বাকি সবই হচ্ছে কি বলতো 0। আরেকটা ব্যাপার হচ্ছে যে এ বি আর সি এই তিনটা আমার উপাদান বা ভুক্তি হচ্ছে কি বলতো আলাদা আলাদা। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের কাছে। কর্ণ ম্যাট্রিক্স একই রকম। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে বর্গ হতে হবে। তো প্রথম শর্তে আমরা বলবো কি বলতো বর্গ। তার মানে 1 নম্বর শর্ত ঠিক আছে, যে 1 নম্বর আমার সারি একালের কলাম একদম ঠিকঠাক আছে। ওকে ওকে, এরপর আমরা একই রকম ভাবে বলবো হচ্ছে আমাদের যে তোমার মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই কি হবে বলতো এখানে শূন্য হবে। মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই কি বলতো শূন্য হবে। তার মানে মুখ্য কর্ণ ছাড়া আমাদের বাকি সবাই আমরা এখানে কি দিচ্ছি বলতো শূন্য দিচ্ছি। আচ্ছা দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। একজন আমাকে আবার কবিতা লিখছে। আচ্ছা, অনেকে আবার দেখতেছি যে তারা কলেজের নাম জানতে যাচ্ছে। ওকে, আচ্ছা আমি প্রথমে তোমাকে যেটা বর্গ ম্যাট্রিক্স বলেছি, আমি এক্সট্রিমলি সরি, ওটা অ্যাকচুয়ালি কর্ণ ম্যাট্রিক্স ছিল। আমাদের স্টার্ট হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স দিয়ে, আমি আসলে কর্ণ ম্যাট্রিক্সটা দিয়ে তোমাকে বর্গ ম্যাট্রিক্স বুঝিয়ে দিয়েছি, তো আমি এক্সট্রিমলি সরি। তো কর্ণ ম্যাট্রিক্স দেখো, যে কর্ণ ম্যাট্রিক্স আমি বর্গ ম্যাট্রিক্স তোমাকে যেটা বললাম সেটা অ্যাকচুয়ালি বর্গ না, সেটা অ্যাকচুয়ালি কি বলতো কর্ণ ম্যাট্রিক্স। আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি। তো কর্ণ ম্যাট্রিক্সে এইটাই তোমার যে 1 নম্বর হবে সারি ইকুয়াল টু কলাম, মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই শূন্য হবে। আর 3 নম্বর কি ছিল বলতো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু কি বলতো সি। তো এটা আমাদের একটা বর্গ না, বর্গের মধ্যে এগুলো শর্ত নাই। বর্গের মধ্যে হচ্ছে তোমার সারি আর কলাম সমান হলে তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আর কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে একটু মনে রাখবা যে এটা অ্যাকচুয়ালি সবগুলো কি বলতো কর্ণ ম্যাট্রিক্সে আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম, বাট আমি ভুল করে কি লিখছিলাম বলতো বর্গ ম্যাট্রিক্স লিখছিলাম। তো আমাদের কর্ণ ম্যাট্রিক্স যদি এটাই মিলে গেছে, এবার আমরা পরবর্তী ম্যাট্রিক্সে চলে যাই, সেটা হচ্ছে আমাদের কি বলতো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা আমরা একটু বুঝে নিই। স্কেলার ম্যাট্রিক্সটা একদম সেম ভাবে বলবা যে সেটা হচ্ছে যে সেটাকে প্রথমে আগে তোমার কি হতে হবে বলতো বর্গ হইতে হবে, অর্থাৎ তার সারি আর কলাম কি হতে হবে বলতো সমান হইতে হবে। 2 নম্বরটা ঠিক আছে যে মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই কি হবে বলতো শূন্য হবে। আর 3 নম্বরে কি একটু ঝামেলা আছে। 3 নম্বরে কি ঝামেলা আছে যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি হতে হবে বলতো সি হইতে হবে। তার মানে এর আগে আমি যখন তোমাকে কর্ণ ম্যাট্রিক্সে বলেছিলাম যে এ বি আর সি এই তিনটার মান ভিন্ন হবে, বাট স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি হবে বলতো সি হবে। তার মানে আমার মনে রাখতে হবে যে এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও কি হবে বলতো এ হবে। তার মানে প্রত্যেকটাই কি হবে বলতো সমান হবে। তার মানে আমি যদি এর মান কখনো যদি আমি এখানে 2 ধরি, তাহলে এটাও আমাকে 2 ধরতে হবে, আবার এটাও আমাকে কি ধরতে হবে 2 ধরতে হবে। তার মানে ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো যে সারি আর কলামটা সমান হতে হবে, মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই শূন্য হবে, আর লাস্ট যেটা সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কি হতে হবে সি হতে হবে। তার মানে এটা যদি 2 2 2 হয়, একই রকম ভাবে আমি যদি এটাকে 3 চিন্তা করি, তাহলে সবগুলো আমাকে কি বলতে হবে বলতো 3 বলতে হবে। তাহলে আমি আশা রাখতে পারি যে তোমরা কর্ণ ম্যাট্রিক্সে পড়ে স্কেলার ম্যাট্রিক্সটাও বুঝে গিয়েছো। এরপরে স্কেলার ম্যাট্রিক্সে পড়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স যার ইংলিশ নামটা তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাকেও বর্গ ম্যাট্রিক্সে হতে হবে। আবার বলতেছি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকেও কি হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আরেকটা কথা হচ্ছে এখানে বলবো মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই কি হবে শূন্য হবে, কিন্তু 3 নম্বরে গিয়ে আমরা বলবো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কি হবে বলতো 1 হবে, মানে 1 হইতে হবে। তার মানে আমরা মনে রাখবো যে এটা অ্যাকচুয়ালি এখানে একটাই সংখ্যা হবে, সেটা হচ্ছে 1 1 1। তার মানে আমাদের যদি এ বি সি তিনটাই যদি সমান হয়ে যায়, আর তিনটা সমান হলে তাকে অবশ্যই কি হতে হবে 1 হতে হবে। বাট যদি ভাই এখানে 2 2 2 হয় তাহলে কি হবে, তাহলে ভাই এটাকে আমরা অভেদক ম্যাট্রিক্স বলতে পারবো না, এটা আমাকে বলতে হবে কি বলতো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমি আশা রাখতে পারি যে অভেদক ম্যাট্রিক্স মানে পুরোপুরি আগের বৈশিষ্ট্যগুলাই, শুধুমাত্র এ বি সি এই তিনটা ইকুয়াল কি হতে হবে তো 1 হতে হবে। তো আমরা মনে রাখবো যে অ্যাকচুয়ালি এটাকে আমরা I3ও বলতে পারি।
আর ভাই i3 কেন, মানে হচ্ছে আইডেন্টিটি 3 বলতে এখানে জাস্ট বুঝে নিবা যে 3/3 আকারে বোঝাচ্ছে, তার মানে তার মাত্রা হবে, তার তোমার সারিও হবে 3টা, কলামও হবে 3টা। যদি কখনো তোমাকে i2 বলতো, i2, এই i2 মানে তুমি বুঝে নিবা যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2/2 আকারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে 1 0 0 1। তো আমরা কখনো i2 দেখলে অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাব না যে আমাদের আসলে i2 বলতে এখানে কি বোঝাচ্ছে। i2 বলতে বোঝাচ্ছে আইডেন্টিটি যেটার ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/2, তার মানে 1 0 0 1। একই রকম তোমাকে i4 i5 বলতে পারে, বাট আমি দেখছি তোমাদের বইয়ের মধ্যে i2 সর্বোচ্চ i3 বলেছে। তো আমি আশা রাখতে পারি যে অভেদক ম্যাট্রিক্স নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। লাস্ট যেটা পড়াবে এখানে সেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, তো অ্যাকচুয়ালি আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে কি বুঝি? শূন্য ম্যাট্রিক্স কিছুই না, সবগুলোই জিরো হইতে হবে, সবগুলো কি হতে হবে? জিরো হতে হবে। তার মানে সবগুলোকে যদি আমরা, এত আমাদের এখানে বৈশিষ্ট্য লাগবে না শূন্য ম্যাট্রিক্সের জন্য, সবগুলোকে যদি আমরা 0 0 0 0 বলে দিই, তাহলে অ্যাকচুয়ালি সেটা কি একটা বলতো? শূন্য ম্যাট্রিক্স। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স ছিল, তারপরে আমাদের ছিল হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, তারপর ছিল আমাদের কি বলতো? আইডেন্টিটি ম্যাট্রিক্স, লাস্টে গিয়ে আমরা কি বললাম বলতো? শূন্য ম্যাট্রিক্স। তার মানে প্রত্যেকটাই কিন্তু একটা কিন্তু আগেরটার সাথে কি বলতো? কানেকশন ছিল প্রত্যেকটারই। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে যেতে পারে যে অ্যাকচুয়ালি কোনটা স্কেলার, কোনটা কর্ণ, আবার কোনটা তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমি কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ক্লিয়ার করে দিতে পেরেছি। একজন লিখেছে 0 to hero, ওকে। তো আমি আশা রাখতে পারি যে তোমরা A to Z প্রত্যেকটাই এখানে বুঝেছো। হ্যাঁ, তোমরা আসলে অযথা কমেন্ট না করে তোমরা জাস্ট একটু পড়াশোনা করো। আর আমরা জানি যে অ্যাকচুয়ালি লাইভ ক্লাসগুলো যখনই হয় তখন কিন্তু তোমরা অনেকেই আছো যারা অযথা কমেন্ট করো। এই জন্য কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমরা অবশ্যই আমাদের যে প্রিমিয়াম ক্লাসগুলো আছে, এই প্রিমিয়াম ক্লাসগুলো যখন তোমরা করবা, কোনো ধরনের কোনো অ্যাড হবে না, কোনো ধরনের কোনো কথাবার্তা হবে না, শুধুমাত্র তুমি ক্লাসগুলো করে যাবে। এই জন্য কিন্তু আমরা সাধারণত স্টুডেন্টকে বলেছি হ্যাঁ, আমরা নিজেরা কষ্ট করে, নিজেরা আমরা রেকর্ড করে, আমরা দেন এডিট করে, আমরা আমাদের নিজস্ব সার্ভারে আপলোড দিব। কিন্তু তোমরা যখন পড়াশোনা করবে তখন এর মাঝে যেন কোনো ধরনের অন্য কারো কমেন্ট দ্বারা তুমি যেন তোমার পড়াশোনা যে একটা মনোযোগ আছে, এই মনোযোগ যেন নষ্ট না হয়। এই জন্য কিন্তু আমরা সবসময় যেন চেষ্টা করি যে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো ধীরে ধীরে আপডেট করতে করতে, অর্থাৎ তোমার আমরা কিন্তু চেষ্টা করি যে প্রত্যেকটা ব্যাচের জন্য একটু হলো রেকর্ডেড ভিডিওগুলো আপডেট রাখার জন্য। কারণ আমরা চাই যে আমাদের যদি কোনো একটা অংশ কখনো বাদ চলে যায়, আমরা কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু অ্যাড করে দিতে থাকি। সো আমরা কিন্তু রেগুলার আপডেট করতে থাকি আমাদের সব ভিডিওগুলো। ওকে, শূন্য ম্যাট্রিক্সটা ভাই কিছুই না, সবগুলো শূন্য হবে, এটাকে শূন্য ম্যাট্রিক্স বলবা, এখানে আর তেমন কিছু নাই। ওকে, এরপর আমি দেখি যে আমাদের এরপরে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ, যাকে আমরা বিম্ব ম্যাট্রিক্সও বলতে পারি। ওকে, আমাদের পরবর্তী ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ বা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, ওকে। তো আমরা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বলতে আসলে কাকে বুঝি, চলো সেটা একটু আমরা দেখে আসি। সহজ কথা, যে সারিকে কলাম বানাবো, কলাম বানাবো, এটা মানে হচ্ছে যে তুমি একটা শাড়িকে, এটা যাকে শাড়ি হয়, এই শাড়িকে তুমি লুঙ্গি বানিয়ে দিবে। তার মানে এটাকে আমরা বলবো কি বলতো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অথবা অথবা কলামকে শাড়ি বানানো, শাড়ি বানানো। তার মানে ধরে নাও তোমার কাছে একটা কলাম আছে লুঙ্গি, একে তুমি কি বানাবা? শাড়ি বানাবা। তার মানে আমরা হয় শাড়িকে কলাম বানাবো অথবা কলামকে শাড়ি বানাবো। তুমি যদি বলো ভাই আমি দুইটাই করবো একসাথে, তাহলে সেটা কিন্তু ট্রান্সপোজ থাকবে না, সেটা আবার তুমি ঘুরে ফিরে আগের ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। তার মানে অর মানে হচ্ছে এই দুটা কাজের মধ্যে তুমি যে কোনো একটা কাজ করবা। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো না আমি তোমাকে দিলাম হচ্ছে 1 2 3 4 5 6, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তার মানে তুমি চিন্তা করে দেখো যে এই যে এ ম্যাট্রিক্সটা, এর সারি কয়টা, কলাম কয়টা? ভাই এর সারি হচ্ছে আপনার 2টা আর কলাম হচ্ছে কয়টা? 3টা।
তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমার এ যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে 2/3 আকারের একটা ম্যাট্রিক্স। ওকে, এখন আমাকে বললো যে ঠিক আছে ভাই তুমি এখন এই এ ম্যাট্রিক্সটা এখন ট্রান্সপোজ করো, তো তারা আমাকে এখানে বলেই দিবে যে এ ট্রান্সপোজ বলবে, অথবা আমাকে তারা এ প্রাইম বলবে, যে কোনটা আমাকে একটা বলতে পারে। কখন যে আমাকে তারা এ ম্যাট্রিক্স দিয়ে বলে যে এরূপ একটা টি দিয়ে বললো যে ইকুয়াল টু হোয়াট, তখন বুঝে নিবা যে এ ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি তোমাকে তারা ট্রান্সপোজ করতে বলতেছে। ওকে, এখন আমরা ট্রান্সপোজ করে কিভাবে একটু দেখি। এখানে আমরা লক্ষ্য করতেছি যে 1 2 3, তাহলে এই 1 2 3 দিয়ে আমি যদি চিন্তা করি 1 2 3 বরাবর, তাহলে এটা একটা সারি বরাবর আমি চিন্তা করতেছি। তাহলে আমি যদি সারি বরাবর চিন্তা করছি এটাকে আমি উল্টায় কলাম করে দিব, তার মানে 1 2 3। আবার তুমি যেভাবে চিন্তা করতা ওটা পরে, তাহলে আমি সারি বরাবর চিন্তা করার কারণে আমি এখানে কি করছি বলতো, কলাম করে দিচ্ছি। একই রকম ভাবে আমি 4 5 6 মানে আমি সারি বরাবর চিন্তা করতেছি, এটাকে আমি এখন কলাম করে দেবো 4 5 6। তার মানে আমি সারিকে কলাম বানিয়ে ফেলেছি, আমার কিন্তু এখানে ট্রান্সপোজটা শেষ হয়ে গিয়েছে। বা যদি তোমরা কেউ বলতে যে না ভাই আমি সারিকে কলাম বানাবো না, আমার সারি ভালো লাগে না, তাহলে আমি কি করবো, আমি কলামকে সারি বানাবো। তখন তুমি বলবা 1 4, তখন তোমায় কলাম বরাবর চিন্তা করতে হবে। 1 4 মানে তুমি কলাম বরাবর চিন্তা করলে লুঙ্গি বরাবর, এখন তুমি এই লুঙ্গিকে কি বানাবা, সারি বানাবা। তার মানে 1 4 কে এই যে দেখো তুমি কি করছো এখানে বলতো, সারি বানিয়ে দিচ্ছ। মানে আমি একই জিনিস পাবো, কিন্তু তুমি যেভাবে চিন্তা করো না কেন আমি ঘুরে ফিরে কিন্তু সেম জিনিসটাই পাবো। আবার তুমি এখানে 2 5, এ দেখো 2 5 কলাম ছিল সারি হয়ে গেছে, 3 6 কলাম ছিল এখানে কি হয়ে গেছে, সারি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটাকে আমরা কি বলে থাকি বলতো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে থাকি, যেখানে আমরা সারিকে কলাম বা কলামকে সারি বানিয়ে থাকি। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝে গিয়েছো। তো আমরা এখানে ছোট্ট একটা তোমাকে বৈশিষ্ট্য বলেছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে, যে এই ট্রান্সপোজটাকে তুমি যদি আবারও ট্রান্সপোজ করো, অর্থাৎ এ ট্রান্সপোজ ওইটাকে আবার তুমি যদি ট্রান্সপোজ করো, তাহলে তুমি ঘুরে ফিরে এ ম্যাট্রিক্সটাই খুঁজে পাবে। কিভাবে, তুমি দেখো যে আমি কিন্তু এখানে কি করছি, একবার ট্রান্সপোজ করছি না। তো আমি যদি ঘুরে ফিরে আবারও এ ট্রান্সপোজের উপরে আমি আবারও ট্রান্সপোজ করব, অর্থাৎ এইটাকে আমি আবারও ট্রান্সপোজ করতে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি একটু দেখি তো। 1 4 1 4 2 5 2 5 3 6। তা তুমি কি চিন্তা করো তো যে এ ম্যাট্রিক্স একবার ট্রান্সপোজ করছি, ওইটাকে আমি আবারও ট্রান্সপোজ করছি, করার পরে কি আমি ঘুরে ফিরে কি এই ম্যাট্রিক্সটা পেয়ে গিয়েছি না। তার মানে আমি ঘুরে ফিরে কি পাচ্ছি বলতো, আবার ওই আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাচ্ছি। এই জন্য এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর উপর ট্রান্সপোজ, তার উপর যে আমি আবারও ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সকে ঘুরে ফিরে আমি কি পাচ্ছি বলতো, এ ম্যাট্রিক্সটা পাচ্ছি। তো এই বৈশিষ্ট্য আমরা অবশ্যই একটু মনে রাখবো, কারণ এই বৈশিষ্ট্য দিয়ে কিন্তু আমরা তোমার অনেক সময় আমাদের এমসিকিউ চলে আসতে পারে। এরপরে আমরা চলে আসি এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিসম ম্যাট্রিক্স। প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি প্রতিসম ম্যাট্রিক্সটা কি বোঝায়। প্রতিসম ম্যাট্রিক্স বলতে বোঝাবে হচ্ছে যে তুমি যখন তাকে একবার ট্রান্সপোজ করবা, দুইবার না, জাস্ট একবার ট্রান্সপোজ করলো, কোনো একটা ম্যাট্রিক্স তুমি একবার ট্রান্সপোজ করেই তুমি এ খুঁজে পাইলা। আমি কিন্তু বলছিলাম যে দুইবার ট্রান্সপোজ করলে তুমি যে কোনো ম্যাট্রিক্সের মধ্যে তুমি এ খুঁজে পাবা, কিন্তু জাস্ট তাকে একবার ট্রান্সপোজ করে তুমি যদি আবার আগের ম্যাট্রিক্সটা খুঁজে পাও, তাহলে তাকে কি বলে বলতো, প্রতিসম ম্যাট্রিক্স। তো এটার এক্সাম্পল আসলে অহরহ না, তোমাকে এটা চিন্তা ভাবনা করে তোমাকে একটা এক্সাম্পল দিতে হবে। তো আমি চিন্তা ভাবনা করে বই থেকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে 1 2 5 2 3 7 5 7 4, এই একটা আমি তোমাকে ম্যাট্রিক্স দিলাম। দিয়ে এখন আমি তাকে একবার ট্রান্সপোজ করবো, জাস্ট একবার ট্রান্সপোজ। তো একবার ট্রান্সপোজ করার পর কি হচ্ছে একটু দেখি, যে 1 2 5 2 3 7 5 7 4। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো যে আমি এখানে কি করছি, এই সারিকে কলাম বানিয়ে দিয়েছি, সারিকে কলাম বানিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি এ ট্রান্সপোজ পেয়ে গেছি। এখন তুমি দেখো যে এ ট্রান্সপোজ পাওয়ার পরে আমি এখানে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা আমার কি ম্যাট্রিক্স বলতো, এ ম্যাট্রিক্স। তার মানে যখন তোমাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্সটা দেওয়া হবে, তখন তোমাকে স্যার অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিবে, এমন একটা ম্যাট্রিক্স দিবে যেন তুমি তাকে একবার ট্রান্সপোজ করে ওই ঘুরে ফিরে আগের ম্যাট্রিক্সটা পেয়ে যাও। কিন্তু মনে রাখবা, যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি যদি এ নাও, তাকে তুমি যদি দুইবার ট্রান্সপোজ করো,
তুমি কিন্তু আজীবন কিন্তু আগের ম্যাট্রিক্সটা ফেরত পেয়ে যাবে। বা যদি একবার ট্রান্সপোজ করে তুমি যদি আগের ম্যাট্রিক্সটা ফেরত পাও তাহলে তার নাম হচ্ছে কি বলতো, প্রতিসম ম্যাট্রিক্স। লাইনটা আমি আবারও বলতেছি, যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি দুইবার ট্রান্সপোজ করো, যে কোনো ম্যাট্রিক্স দুইবার ট্রান্সপোজ করো তাহলে তুমি আগের ম্যাট্রিক্সটা আজীবন ফেরত পাবে। কিন্তু যদি তুমি একবার ট্রান্সপোজ করো আর যদি আগের ম্যাট্রিক্সটা ফেরত পাও তাহলে অবশ্যই সেটার নাম কি বলতো, প্রতিসম ম্যাট্রিক্স। তো আমি তোমাদের একটু কমেন্ট দেখি। ওকে, তোমরা ম্যাক্সিমাম অনেকে বলতেছো হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, ভেরি গুড। তার মানে আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে কিন্তু বুঝে ফেলেছো। ওকে, সবাই বলতেছে ভাই ক্লিয়ার। তার মানে আমি আশা রাখতে পারি যে তোমাকে ঠিক যেভাবে এই প্রকারভেদটা বুঝিয়ে দিলাম তুমি জীবনও এই প্রকারভেদটা কিন্তু আর ভুলতে পারবে না। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে বি প্রতিসম। জায়গা একটু কম, বি প্রতিসম। এর আগে ছিল কি বলতো প্রতিসম, এবার আমরা কি আলোচনা করবো বলতো, বি প্রতিসম। জাস্ট একটা বি লাগাই দিবা। মনে রাখবা যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি কখনো মাইনাস এ হয়, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সবসময়ের জন্য বলবো কি, বি প্রতিসম। ওকে, তাহলে এই বৈশিষ্ট্য দিয়ে আমরা একটা বই থেকে একটা এক্সাম্পল নিয়ে নেই, কারণ এক্সাম্পলটা অ্যাকচুয়ালি আমরা এখানে বানায় দিতে পারবো না, এই জন্য আমরা বইয়ের এক্সাম্পলটাই লিখবো। ওকে, তো বইয়ের এক্সাম্পলে বলা হয়েছে 0 -2 -3 2 0 4, এরপর হচ্ছে তোমার 3 -4 0। তো আমি তোমাকে মনে করি যে একটা ম্যাট্রিক্স দিলাম যে, আমি বললাম যে ভাই বলো তো এই ম্যাট্রিক্সটা আসলে তোমার প্রতিসম নাকি বি প্রতিসম। তখন তোমাকে মনে রাখতে হবে প্রতিসম হোক বা বি প্রতিসম হোক, আবার বলতেছি প্রতিসম হোক বা বি প্রতিসম হোক, তার জন্য সবসময় তাকে ট্রান্সপোজ করতে হবে আগে। তো চলো আমরা এটাকে প্রথমে আগে ট্রান্সপোজ করে দেখি, পরেরটা পরে দেখা যাক। তো যখন আমি ট্রান্সপোজ করতে গেলে আমরা জানি যে আমরা কলামকে সারি বা সারিকে কলাম বানাবো। ওকে, 0 2 3 -2 0 4, তারপর হচ্ছে তোমার কত, -2 0 -4, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে কত 4 আর কত 0। ওকে, আমরা ঠিক এরকম পেলাম। এটা পাওয়ার পর তো আমাদের তো একটু অবশ্যই মাথা চুলকাতে হবে যে আরে কি অবস্থা, কি হইলো, কিছুই তো বুঝতেছি না, কিছুই তো হয় নাই। এরপরে আমরা ছোট্ট একটা কাজ করব। কি কাজ করব, যে এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব। আমি এখানে দেখাচ্ছি যে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিব, পরে আর লিখছি আমি এখানে নেবো, জাস্ট এটা পাইলাম। এবার আমি দেখছি এখানে অনেক মাইনাস, কি করা যায়, ঠিক আছে। পরের লাইনের আগে এখানে বললাম যে আমি এই ভেতর থেকে কিছু কমন নিব। মনে রাখবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নেওয়া মানে কিন্তু প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নেওয়া, বাট নির্ণায়কের ক্ষেত্রে কমন নেওয়া মানে কিন্তু হয় একটা সারি থেকে কমন নিতে হবে, না হলে একটা কলাম থেকে কমন নিতে হবে। তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তি থেকে তোমাকে কমনটা নিতে হবে। তাহলে আমি জোর করে একটা মাইনাস কমন নিলাম। আর মাইনাস কমন নেওয়া মানে কি করতে হবে, প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেককে এখানে যদি মাইনাস নিয়ে আসি, এখানে একটা মাইনাস দিলাম, তাহলে কি মাইনাস মাঝে প্লাস হয়ে গেল। এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, এখানে মাইনাস দিয়ে গুণ করে কোনো দরকার নাই। এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, দেন এখানে মাইনাস দিয়ে গুণ করলাম। তার মানে আমি যখন প্রত্যেকটা ভুক্তিকে সামনে যখন আমি একটা মাইনাস নিচ্ছি, এটা মানে প্রত্যেকটা ভুক্তিকে আমি মাইনাস দিয়ে গুণ করেছি। তার মানে মাইনাস দিয়ে যেটা আমি এখানে গুণ করে ফেলেছি, তার মানে তুমি দেখো শেষ পর্যন্ত আমি এরকম কিছু একটা পাচ্ছি। এখন এই জিনিসটা পাওয়া মানে অ্যাকচুয়ালি কিন্তু কি বলতো, যে মাইনাস, আর এই ভেতরে যে জিনিসটা আছে এই জিনিসটা মানে কিন্তু কি বোঝাচ্ছে বলতো, এ বোঝাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস এ। তার মানে অ্যাকচুয়ালি এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে বলতো ভাইরা, মাইনাস এ পাওয়া যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এটা যেহেতু আমার বি প্রতিসম এই যে ধর্ম বা এই যে বৈশিষ্ট্যকে স্যাটিসফাই করছে, তার মানে এটা অ্যাকচুয়ালি আমার একটা কি বলতো, বি প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে আমরা মাথায় রাখবো, কি মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রতিসম বলুক বা বি প্রতিসম বলুক, সব সময়ের জন্য আমরা তাকে ট্রান্সপোজ করব। আর ট্রান্সপোজ মানে কি বোঝায়, হয় লুঙ্গিকে শাড়ি বানাবা বা শাড়িকে লুঙ্গি বানাবা। তো এই ছোট্ট জিনিসটাই কিন্তু আমরা অনেক সময় আমরা কিন্তু ভুল করে ফেলি। তো আমি আশা রাখতে পারি যে এরপর থেকে তোমরা কিন্তু কেউ আর কোনোদিন ভুল করবে না।
আচ্ছা, একজন লিখছে, সে আমাদের প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট, সে বলেছে যে রিভিউ ক্লাস না নিলেও হতো, কারণ ভাইয়ার রেকর্ডেড ক্লাসগুলো এতটাই ডিটেলস পড়েছেন। তার মানে তুমি একটু চিন্তা করো যে আমরা কিন্তু সবসময় একটা কথা বলে আসতেছি যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রিমিয়াম লেভেলে রেকর্ডেড ক্লাসগুলো যদি তুমি করো, তার মানে তোমার মধ্যে কখনো প্রশ্ন আসবে না যে ভাইয়া কেন লাইভে এসে বক বক করে না, এটা কখনোই তোমার কাছে প্রশ্ন আসবে না। কিন্তু আমরা তোমাদের লাইভে এসে আমরা জাস্ট রিভিউ করে দিচ্ছি যে ভাইয়া এই জিনিসগুলো আমি তোমাদের পড়িয়েছি, ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদের পড়েছি, এই জিনিসটা রিভিউ করে দেওয়া। কিন্তু ভাইরা, যে তোমরা যদি আমাদের প্রিমিয়াম লেভেলের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এটা করলে আমি আশা রাখতে পারি জীবনও তোমার আমাদের প্রশ্ন আসবে না যে ভাইয়া কেন এই টপিক্সটা করালেন না। কারণ আমরা তোমাদের যে প্রশ্নগুলো আসার কথা ছিল সেগুলো আমরা 21 ব্যাচ থেকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। সেই 21 ব্যাচ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আলোকে আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম ভিডিওগুলো কিন্তু আরও আপডেট করতেছি। এই জন্য তোমাদের কাছ থেকে প্রশ্ন আসার পরিমাণ হচ্ছে 0.00%। তার মানে বুঝতে পারছো তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। এভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো, প্রিমিয়াম লেভেলের রেকর্ডেড ক্লাসগুলো করেছি। ওকে, এরপর আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। চলো, সমঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝায় আর কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেটা একটু দেখব। সমঘাতী, ওকে, এই যে এই সম মানে মনে রাখবা সেম। আমরা অনেকে বলি যে এই দুটো সেম, তার মানে সম। ওকে, সমঘাতী ম্যাট্রিক্স, তার মানে ঘাতী মানে হচ্ছে ঘাত। ওকে, তার মানে দেখো এখানে আমি একটা এ দিলাম, এখানে একটা এ দিলাম। আর তুমি একটু চিন্তা করো তো, তুমি যদি নর্মালি চিন্তা করো, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, আবার এখানে একটা এ আছে, আবার একটা ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে ভাই এটা আবার কি লিখলাম? তুমি এখান থেকে বুঝানো সম মানে হচ্ছে কি একই, তার মানে এখানে তিনটাই হচ্ছে একই থাকবে। এরপর ঘাতী, তার মানে কি একটা আমি মনে রাখবো যে একই ঘাত মানে কি এটারও ঘাত যদি 1 হয়, এটারও যদি 1 হয়, তাহলে এটারও কথা হচ্ছে বলতো 1 হয়, আলাদা আলাদা করে চিন্তা করলে। বাট যদি তুমি দেখেন একসাথে চিন্তা করো, তার মানে কি অ্যাকচুয়ালি এ স্কোয়ার ইকুয়াল কি বলতো এ। বা তুমি যখন এটাকে ভেঙে লিখবা তখন কি বলবো বলতো এ ইন্টু এ, এটা ইন্টু মানে গুণ করতে হবে, এ ইন্টু এ ইকুয়াল টু কি বলতো এ। তার মানে আমরা যদি এ একটা ম্যাট্রিক্স নিই, তাকে যদি আমরা গুণ করি, ওই ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করতে হবে। গুণ করার পরে আমরা যদি ঘুরে ফিরে যদি আবার এ ম্যাট্রিক্সটা পেয়ে যাই, তাহলে তাকে আমরা কি বলবো সমঘাতী ম্যাট্রিক্স বলবো। বা যেহেতু এখানে গুণ চলে আসতেছে, বা যেহেতু আমি এখনো গুণ করাইনি, এই জন্য আমি এখানে এই টপিকসটা নিয়ে তোমাকে এক্সাম্পল দিব না, বা আমি তোমাকে এই জিনিসটা সহজে মনে রাখার জন্য এই কথাটা বলতেছি। সমঘাতী মানে হচ্ছে একই ঘাতী ম্যাট্রিক্স, এভাবে আমরা চিন্তা করব। তার মানে কি যে এ ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এ, তার মানে 1 পাওয়ার 1 পাওয়ার 1, তার মানে প্রত্যেকে যে পাওয়ার 1 1 করে যদি আমি চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি সেটা কি বলতো সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে আমার এ যদি একটা ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি ডাবল করে গুণ করে দিই, তাহলে ঘুরে ফিরে আমি কি বলতো আবার এ ম্যাট্রিক্সটাই পেয়ে যাব। যদি আমি গুণের কাছে এখন যাইনি, এই জন্য আমি এখানে তোমার গুণটাও শেখাচ্ছি না। তার মানে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো বলতো ভাইরা, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। এই ধরনের ম্যাট্রিক্স আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। ওকে, এরপর হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। দেখো সমঘাতী মানে কি বললাম, প্রত্যেকের ঘাত সম একই রকম। এবার চিন্তা করবো, মানে এটা লজিক থাকে আর না থাকে আমরা বুঝতে পারলে চলবে। প্রত্যেকের ঘাতে যদি একই রকম থাকে তাহলে তাকে আমরা বলবো সমঘাতী। তার মানে এ এ এ সম মানে সবগুলো সেম, ঘাতী মানে একই ঘাত আবার হবে 1 1 1, তার মানে এ স্কয়ার ইকুয়াল টু এ, এটাকে আমরা কি বলবো সমঘাতী ম্যাট্রিক্স বলবো। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী জায়গায়, সেটা হচ্ছে অভেদঘাতী। অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন বলতে হবে ভাই অভেদ নামটা তো চেনা চেনা লাগতেছে, এই যে তোমাদের ইয়াসিন ভাই এটা ছুটাই ফেলছে, তার কাজই হচ্ছে সবকিছু ছুটিয়ে ফেলা। তো অভেদঘাতী, অভেদ মানে কি? অভেদ মানে হচ্ছে ভাই ওই যে একটু আগে অভেদক পড়ে আসলাম, সেরকমই কিছু একটা বোঝাচ্ছে। গুড, তার মানে দেখো যে এর আগে আমরা যেমন বলছিলাম যে সবগুলাই তোমার এ এ এ, তার মানে সমঘাতী। এবার মনে রাখবা যেহেতু আমার অভেদ বলছে, আবার ঘাতী ম্যাট্রিক্স বলতে, তার মানে হচ্ছে এ ইন্টু এ থেকে যাবে। যেহেতু অভেদ বলতেছে এই জন্য অভেদককে এখানে টানে নিয়ে আসবো। যেহেতু অভেদ বলতেছে কাকে টানে আসবো, অভেদককে টানে নিয়ে আসবো। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু কখনো যদি আই হয়ে যায় তাহলে তার নাম হচ্ছে অভেদঘাতী, আর এ স্কোয়ার ইকুয়াল যদি কখনো এ হয়ে যায় তার নাম হচ্ছে কি বলতো সমঘাতী। কারণ আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভাইয়া অভেদঘাতী আর সমঘাতী তো ভাইয়া আমরা ভুল করে ফেলছি। সম মানে হচ্ছে সবগুলাই সেম, আর অভেদঘাতী মানে হচ্ছে এখানে অভেদক নিয়ে চলে আসো। আশা করি এটা নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। ওকে,
ভাই এত ডিটেলস কিভাবে পড়ান তাও এত অল্প সময়ে? আমরা চেষ্টা করে যাই ভাইয়া যে তোমাদেরকে অল্প সময়ে আমরা কিভাবে পড়াবো। আমরা এরকম না যে তোমাকে জাস্ট আমরা এরকম করবো না যে তোমাকে বলবো যে ম্যাট্রিক্সের উপর তোমাকে আমি 10টা লেকচার দিব, তা আমার তুমি খুব খুশি হতে হবে, আরে বাবা 10টা লেকচার, কি একটা অবস্থা, একটা ক্লাসে একটা চ্যাপ্টারের উপর 10টা লেকচার দিবে। ভাই এটা কখনো একটা কোয়ালিটি শো করে না যে আমি এক চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণয়ের উপর আমি 10টা ক্লাস নেবো, এটা কখনো আমার কোয়ালিটি হতে পারে না। আমি চেষ্টা করবো যে খুব কম সময়ের মধ্যে, মানে তোমাদের সময় বাঁচিয়ে আমি কীভাবে তোমাকে কম কথার মধ্যে আমি তোমাকে একদম বেসিক বা এখন ডিটেলস তোমাকে আমি দিতে পারি, এটা আমার টার্গেট থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করে যাই যে তোমাদেরকে কম সময়ের মধ্যে সবচেয়ে বেস্টটা দেওয়ার জন্য। আর আমরা কিন্তু কখনো বলি না যে আমি তোমাদেরকে এত বেশি বেশি ক্লাস দেবো। আসলে ভাইয়া বেশি ক্লাস দিলে তোমার সর্বোচ্চ আমার 10টা আমি তোমাকে বলি ভাইয়া তোমার ম্যাট্রিক্স নিয়ে 10টা লাইভ ক্লাস আছে, তুমি সর্বোচ্চ হলে 3টাতে অ্যাটেন্ড করবে, বাকি 7টাতে তুমি অ্যাবসেন্ট থাকবে। তুমি সর্বোচ্চ 5টাতে করতে হবে, বাকি 5টা তুমি করবা না। তাহলে আর এইভাবে কি এত গেজাচ্ছে? এই জন্য আমরা চেষ্টা করি যে কম গেজানোর মধ্যে তোমাকে সবচেয়ে ভালো একটা লেকচার দেওয়ার। ওকে, তাহলে আমি আশা রাখতে পারি যে অভেদঘাতী আর সমঘাতী এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, তোমার ফিজাবু ক্লাস আছে, সে আমার ক্লাসটা শেষ করেই দেন ক্লাসটা নিবে। হ্যাঁ, আমার ক্লাস শেষ হলে দেন তোমাদের ফিজাপুর লাইভ ক্লাস আছে। ওকে, তা আমরা অনেক অনেক প্রকারভেদ সম্পর্কে জানলাম। তা আমরা এরপরে আমরা আরো 2-3টা প্রকারভেদ সম্পর্কে জানবো। আমি চাচ্ছি যে এই প্রকারভেদগুলো তোমাদের জানা আছে, কিন্তু আমি তোমাকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর আমরা জানবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এটা খুবই এর অনুবন্ধীর সাথে এরপরে এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু প্রকারভেদ আছে যেটা আমরা অনেকে বুঝতে চাই না। অনুবন্ধী ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি বলতো? কনজুগেট ম্যাট্রিক্স। ভাই অনুবন্ধী ম্যাট্রিক্স আবার কি? ভাই কিছুই না, তুমি খালি নর্মালি চিন্তা করবা আর দেখবা, তাহলে তুমি পারবে এরপর থেকে। ধরো না তোমার এ একটা আমার ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 + i 3 4 - i হচ্ছে 5। তোমাদের নজর অবশ্যই বোর্ডের দিকে রাখবা, আমি কিভাবে বোঝাচ্ছি সেটা একটু বুঝে নাও যে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে আসলে কি বুঝি। আমি তোমাকে প্রথমে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, তোমাকে জানতে হবে যে অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে। ধরে নাও যে 5 + 2i, এটা আমার একটা জটিল, তুমি জানো যে এটা একটা কি জটিল সংখ্যা, এটা একটা কি জটিল সংখ্যা। ওকে, তো এই যে জটিল সংখ্যাটা আছে এর অনুবন্ধীটা কাকে বলে? মনে রাখবে এর অনুবন্ধী হচ্ছে 5 - 2i। তার মানে কি করলাম, প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম। এটা যখন আমি তোমাকে বুঝালাম, এরপর আমি ক্লাসে বলবো তবে 2i + 5 কত হবে, বা 2i + 3 কি হবে? সবাইকে বলে ভাই 2i - 3। কেন? কারণ আমি শিখেছি প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এখানে মাইনাস দিলে সবাই কি বলবে, ভাইয়া 2i + 3। কেন? কারণ এটার অনুবন্ধীতে এটা শিখেছে। মনে রাখবে ভাইয়ারা যে এখানে একটা স্পষ্ট কথা বলে দিই যে তোমরা চিহ্ন তারই চেঞ্জ করতে পারবা যার সাথে আই যুক্ত থাকবে। তার মানে তুমি একটু চিন্তা করো যে আমার এখানে 2i ছিল, তার মানে কি আমার এখানে আই যুক্ত আছে, তার মানে তার আগের চিহ্নটা আমি চেঞ্জ করব। তার আগের চিহ্নটা আমি এখানে আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যার আগের চিহ্ন চেঞ্জ করতে পারবো না। তার মানে আই এর আগে আমার কি আছে, প্লাস আছে, তারপরে আমি এখানে কি বলবো তো, মাইনাস বলবো। তার মানে এই জটিল সংখ্যার অনুবন্ধী হচ্ছে 5 - 2i। বাট যখন আমি তাকে এইটা দিই ক্লাসের মধ্যে, তখন সে আমাকে 2i + 3, তখন সে 000 পায়। কারণটা হচ্ছে এই মাইনাস এখানে মাইনাসে থাকবে, কিন্তু আয়ের আগের চিহ্নটা হচ্ছে কি বলতো, প্লাস। তার মানে এখানে কি বলতে হবে, তো মাইনাস বলতে হবে। এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে থাকে। আমি আশা রাখতে পারি তোমার কখনো ভুল হবে না। অনুবন্ধী বা কনজুগেট বলা মানে আয়ের আগের চিহ্নটা চেঞ্জ করে ফেলা। ওকে, দেখো আমরা এখন কিভাবে কনজুগেটটা বের করে ফেলতে পারি। তাহলে এর অনুবন্ধীটাকে আমরা এভাবে লিখবো, দেখো 2 - i 3 4 + i - 5। তার মানে কি আয়ের আগের চিহ্ন হচ্ছে প্লাস, এখানে মাইনাস করছি, আয়ের আগের চিহ্ন মাইনাস, এখানে প্লাস করছি। তারা খুব চালাকি করে আমাকে আগে আই দিছে, পরে সংখ্যাটা দিছে, আয়ের আগের চিহ্ন হচ্ছে মাইনাস, আর এই মাইনাস মাইনাস বসে গেছে। তো আমি আশা রাখতে পারি যে অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে যদি তোমাকে কোনো প্রশ্ন করা হয়, তুমি কিন্তু কখনোই ভুল আর করবে না। ওকে, তো এখন শুনো, তোমরা যারা অনুবন্ধী ম্যাট্রিক্সটা বুঝে ফেলেছো তাদের জন্য একটা খুশির খবর। তাদের জন্য কি খুশি খবর? যে আমি এখন তোমাদের সবচেয়ে কঠিন যে টপিক সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আর একটা হলো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স আর বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স অনেকেই বুঝো না। চলো আমরা এই কঠিন টপিক্সটা এই অনুবন্ধী ম্যাট্রিক্স যে শিখলাম এটার আলোকে করা একটু চেষ্টা করে আসি।
ওকে, তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই নাম দেখে অনেকে ভয়ে চলে যায়, আরে ভাই কি সব কঠিন, কিন্তু ভাই মনে রাখবা এগুলো তোমার কিন্তু খুবই খুবই দরকার, কারণ তুমি যখন অ্যাডমিশনে যাবে তখন কিন্তু তোমার এই টপিকসগুলো খুবই খুবই কাজে দিবে, কারণ তোমার এই ছোটোখাটো বেসিকগুলো তুমি যেটা বাদ দিয়ে আসবা সেটাই গিয়ে তোমাকে অ্যাডমিশনে পড়াবে। তোমার অ্যাডমিশন গিয়ে কিন্তু কখনো ওই আমি তোমাকে স্কেলার ম্যাট্রিক্স কর্নোম্যাট্রিক্স বলা না, জীবনে পড়াবে না। তুমি এটা খাতায় লিখে রাখো যে কখনো কর্নোম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স আমাকে অ্যাডমিশনে গিয়ে পড়ানো হবে না। আমাকে অ্যাডমিশনে গিয়ে কি পড়ানো হবে, আমাকে সর্বোচ্চ হলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স পড়াবে অ্যাডমিশনে গিয়ে। বা তুমি যখন এটা কলেজ লাইফ থেকে শিখে যাবে, আমি আশা রাখতে পারি হার্মিশিয়ান ম্যাট্রিক্স যখন তুমি শিখাবে তখন তুমি ক্লাসে ঘুমাবা। কারণ কি, কারণ তুমি তো জানোই। আর ঘুমানোর পর যখন আবার জাগনা হবা তখন তোমার ব্রেনটা একটু খুলে যাবে। তো এখন কেউ ঘুমাবা না, এখন তোমরা একটু ক্লাসটার দিকে তাকাও। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রথমে আমরা শর্তটা জানবো। শর্তটা কি দেখো, যে এ বার তারপর হচ্ছে ট্রান্সপোজ ইকুয়াল যদি এ হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এই বার মানে কি বোঝায়, একটু আগে আমি যে তোমাকে কনজুগেট বুঝালাম না, যে এ ইকুয়াল হচ্ছে 2 + 3i, তাহলে এ বার এটা মানে বোঝাচ্ছে এর অনুবন্ধী ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে 2 - 3i। ঠিক আছে, এ যদি 2 + 3i হয়ে থাকে তাহলে এ বার হচ্ছে 2 - 3i। ওকে, তার মানে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে যে আগে প্রথমে আমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে আমি আগে কনজুগেট বা তাকে আগে আমি অনুবন্ধী করব, যেটা আমি একটু আগে শিখে আসছি। ওই অনুবন্ধী ম্যাট্রিক্সের তাকে কি করতে হবে, টি করতে হবে। টি মানে কি, ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমি যদি ঘুরে ফিরে এ পেয়ে যাই তাহলে তার নাম হচ্ছে আমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স এক্সাম্পল আমি ইচ্ছা করলে তোমাকে বানিয়ে বানিয়ে দিতে পারবো না, আমি অবশ্যই এখানে বইয়ের হেল্প নিব যেন আমার কোনো ভুল না হয়। আমি তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিলাম, সেটা হচ্ছে 7 5 + 2i 5 - 2i, আর এটা হচ্ছে আমার 5। এখন আমি দেখি যে এটা অ্যাকচুয়ালি তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স নাকি হার্মিশিয়ান ম্যাট্রিক্স না। তো চলো একটু দেখে আসি। প্রথমে হচ্ছে আমাকে এটাকে কি করতে হবে বলতো, এটাকে প্রথমে হচ্ছে আমাকে আগে অনুবন্ধী করতে হবে। একটু আগে আমরা শিখে এসেছি, চলো করে ফেলি। 7 5 - 2i 5 + 2i 5। ওকে, আমার এটা হয়ে গেল। এরপরে আমি কি করব, এরপরে আমি এখানে ট্রান্সপোজ করে দেব। এর পরের লাইনে গিয়ে আমি এটাকে কি করব, ট্রান্সপোজ করে দেব। এই যে ট্রান্সপোজ, দেখি এটাকে ট্রান্সপোজ করলে কি আসে। ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম। ওকে, 7 5 - 2i 5 + 2i ডিভাইড বাই কত, এখানে কত, ডিভাইড না, নিচে হবে 5। এখন আমি মাথা চুলকাতে দেখবো যে আরে বাবা এটা তো প্রবলেম এর সাথে মিলে গেছে। তার মানে কি, যে ইকুয়াল টু আমি এ লিখতে পারি, কারণ এটা লেখা যা কথা এ লেখা তো একই কথা। তারপরে তুমি একটু চিন্তা করো, আমি একটা ম্যাট্রিক্স পেয়েছিলাম, তাকে আমি প্রথমে কনজুগেট করলাম মানে অনুবন্ধী করলাম, অনুবন্ধী করার পরে তাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে সেটাই আমার কি হয়ে গেল বলতো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়ে গেল। তো আমি আশা রাখতে পারি তোমরা যদি খালি এই শর্তটা মনে রাখতে পারো, তোমাকে যে কোনো এক্সাম্পল দোক না কেন তুমি কিন্তু চেক করে দিতে পারবা যেটা হার্মিশিয়ান নাকি হার্মিশিয়ান না। সো এই শর্তটা অবশ্যই অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। লাস্ট টপিকটা হচ্ছে আমাদের এখানে কি বলতো, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আমি তোমাকে যা শর্তটা লিখে দিব, কিন্তু আমি তোমাকে এক্সাম্পলটা বুঝাবো না। কেন বুঝাবো না, কারণটা হচ্ছে ভাইয়া যে বি হার্মিশিয়ান, বি মানে হচ্ছে একটা মাইনাস। এর আগে যেমন আমি তোমাকে প্রতিসম বি প্রতিসম শিখেছিলাম না, প্রতিসম যা বি প্রতিসম সেম, খালি একটা মাইনাস চলে আসছিল। একই রকম কথা এখানে যদি একটা বি আছে, এই বি মানে হচ্ছে একটা কি বলতো, মাইনাস। তার মানে আমার এখানে বি হার্মিশিয়ানটা সেম শর্তটাই থাকবে, শুধুমাত্র এখানে একটা মাইনাস চলে আসবে বি থাকার কারণে। তার মানে আমি তোমাকে এখন যে কোনো একটা এক্সাম্পল দেবো, তুমি তাকে অবশ্যই আগে অনুবন্ধী নির্ণয় করবে, তারপর তার ট্রান্সপোজ করবে, দেন সেখান থেকে জোর করে একটা মাইনাস কমন নিয়ে নিবে। মাইনাস কমন নেওয়ার পরে তুমি দেখবা যে সেটা কি বলতো, আবার আগের এই ম্যাট্রিক্সটার মতোই হয়ে যাচ্ছে। তো আমি আশা রাখতে পারি যে এখন থেকে তুমি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা করতে পারবে, এবং আর হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমি তোমাকে করেই দিলাম। তা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে কঠিন একটা জিনিস যে হার্মিশিয়ান, মানে নামে তো কঠিন, ঠিক আছে, হার্মিশিয়ান দেখলে আমার হারমোনিয়ার কথা মনে পড়ে। ক্রেমারের নিয়মটা একটু বুঝিয়ে দিন। আমি ভাইয়া পড়াচ্ছি ম্যাট্রিক্স, তুমি চলে গেছো নির্ণায়কের লাস্ট যে টপিক্সটা ক্রেমার, সেখানে তুমি চলে গিয়েছো, সেখানে আমিও যাব, বাট আমার সাথে সাথে তোমাকে যেতে হবে।
ওকে, একজন লিখছে ভাই আউটস্ট্যান্ডিং, ওকে গুড, সুপার ছিল। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করবো যে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করে, তারা হয়তো বা অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছে কিন্তু ক্লাস থেকে চলে যাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা কিন্তু অনেক কঠিন কঠিন অনেকগুলো কিন্তু প্রকারভেদ দেখিয়ে দিলাম, কারণ আমরা কিন্তু ওই সারি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স নিয়ে সবসময় পড়ে থাকি, কিন্তু এর মধ্যেও যে কঠিন কঠিন কিছু প্রকারভেদ আছে এগুলো কিন্তু আমাদের নলেজের মধ্যেই ছিল না। হারমেশিয়ান, বি হারমেশিয়ান, কত কত কঠিন, সেগুলো কিন্তু আমি আশা করি তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দিতে পেরেছি। এখন আমাদের 1 আর 2 কমপ্লিট। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেবে, পানির মতো সহজ, পানির মতো সহজ। কিন্তু আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আছে এটা শর্তটাই জানে না। তার মানে আমরা আগে টপিকসটার নাম লিখে নিই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তো এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আছে, এই যে যোগ বিয়োগ আছে, এর শর্তটা আগে আমাকে জানতে হবে। শর্ত কি? শর্ত, এর শর্তটা হচ্ছে যোগ করার জন্য আমি কি কোনো বলতে পারি? বলতো ভাইয়া এই মার্কারটাকে তুমি যোগ করো, কেউ পারবা? তুই ভাই আপনি বোকা হয়েছেন নাকি, একটা মার্কেট আবার যোগ আছে নাকি? যখন আমি তুমি বলবো বলতো ভাইরা এর যোগফল কত, তখন তুমি বলবা এখানে 1 এখানে 1, 2, 1 আর 1 যোগ করলে 2। তার মানে আমরা যোগের ক্ষেত্রে কিন্তু এভাবে অনেক অসংখ্য নিয়ে আসলে তুমি কিন্তু যোগ করবা 1 1 1, এখানে 3টা আছে, বাট একটা দিলে তুমি কিন্তু কোনো যোগ করতে পারতেছো না। তার মানে মনে রাখবে একই রকম যে আমার যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আসবে তখন এখানে কিন্তু 2টা ম্যাট্রিক্সে নিয়ে চিন্তা করতে হবে। কয়টা ম্যাট্রিক্স? 2টা ম্যাট্রিক্স। তুমি 3টা ম্যাট্রিক্সও নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এখানে যোগ বিয়োগের জন্য আমরা কিন্তু অবশ্যই 2টা 3টা যে কোনো সংখ্যক কিন্তু ম্যাট্রিক্স নিয়ে আমরা যোগ বিয়োগ করতে পারি। কিন্তু যোগ বিয়োগ করার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেটা হচ্ছে যে যদি আমরা 2টা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করি প্রথমে, ওই যোগফলের সাথে আবার 3 নাম্বার ম্যাট্রিক্সের সাথে বিয়োগ করব, তো সমস্যা হবে। আমরা যোগ করবো সবসময় কি? 2টাকে নিয়ে। প্রথম ম্যাট্রিক্সের এটা হলো শর্ত, মাত্রা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। লেখাকে স্কিপ করার জন্য আমি এইভাবে লিখলাম উপর নিচে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা যদি কখনো ইকুয়াল হয়ে যায় তাহলেই শুধুমাত্র ওই 2টা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করা সম্ভব। যদি কখনো বলো ভাইয়া মাত্রা মানে আবার কি? ওই যে ভাই শিখাইছি সারি আর কলাম সমান হইতে হবে, তাহলে যোগ করতে পারবে, আর না হয় যোগ করতে পারবে না। যেমন তুমি দেখো যে তোমাকে আমি এ একটা ম্যাট্রিক্স দিলাম 2 3 4 5, বি একটা ম্যাট্রিক্স দিলাম 5 6 7 8 দিয়ে এখন তোমাকে বললাম বলতো ভাই এই 2টা ম্যাট্রিক্সে তুমি যোগ করতে পারবা নাকি যোগ করতে পারবা না? এ আর বি কে যোগ করো। তখন তুমি বলবা যে আসলে তো একটু যোগ করে চেষ্টা করে দেখি। বা যোগ করে চেষ্টা করার আগে তোমাকে দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত। মাত্রা খুব দ্রুত আমরা বলতে পারি কিন্তু 2টা সারি 2টা কলাম, তার মানে কি 2/2। দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত ভাই? 2/2। খুব দ্রুত দেখে বললাম। তার মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু মিলে গেছে, তাহলে আমরা অবশ্যই এটা যোগ করতে পারবো। তাহলে যোগ করার জন্য কি করব? কিছু করতে হবে না, খালি এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, তার মানে আমরা লিখবো a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এ ম্যাট্রিক্স যোগ হচ্ছে বি ম্যাট্রিক্স। তাই আসো একটু যোগ করে দেখি যে আমরা আসলে যোগ করতে পারি নাকি পারি না। ওকে, দেখা যাচ্ছে যোগ করা একদম পানির মতো সহজ। কিভাবে? এই 2 এর সাথে এই 5 যোগ করা, তার মানে কি প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি। সহজ কথা, প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। ওকে, এটা হলো দেখো মাত্রা হচ্ছে, এটা এই ভুক্তিটার অবস্থান কত? 1 1। এই ভুক্তিটার অবস্থান কত? 1 1। তার মানে 1 1 এর সাথে 1 1 ভুক্তি যোগ করে দাও। তার মানে 2 আর 5 যোগ করো, 2 যোগ 5। 3 এর সাথে 6 কে যোগ করো, 3 যোগ 6। 4 এর সাথে 7 কে যোগ করো, 5 এর সাথে 8 কে যোগ করো। তাই আশা করি যোগ করে যা হয় তোমরা এটা প্রত্যেকে করতে পারবে। কিন্তু যদি কখনো এরকম ঘটে যায়, কিরকম ঘটে যায় দেখি। তোমাকে বললো এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4 5 6 7 আর বি ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4 5 এরকম দিল, দিয়ে বললো যে দেখি তো তুমি যোগ করতে পারো কিনা। তুমি এখন খুবই চেষ্টা করতেছো যে এ আর বি কে যোগ করতে পারবো না, মানে এত বড় কথা যে আমরা যোগ করতে পারি না। তখন তুমি একটু চেষ্টা করে দেখলা যে এ আর বি কে যোগ করা যায় কিনা। তুমি বললা যে এ যোগ বি ইকুয়াল টু 2 3 6 4 5 7 যোগ 2 3 4 5। এখন তুমি আমাকে বলো যোগ করো, আসো যোগ করি। 2 এর সাথে 2 কে যোগ করো, 2 যোগ 2। 3 এর সাথে 3 কে যোগ করো, 3 যোগ 3। এখন বলো এই 6 এর সাথে কাকে যোগ করবা? কেউ আছে? এই 6 এর সাথে যোগ করার মধ্যে এখানে কি কোনো ভুক্তি আছে?
কোনো ভুক্তি নেই। তার মানে ভাইয়া এটা কেন যোগ করা যাচ্ছে না? কারণটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, তার দুইটা সারি তিনটা কলাম, কিন্তু এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কি বলতো 2/2। তার মানে এখানে দুটা সারি দুটা কলাম, দুটা সারি তিনটা কলাম, যেহেতু তাদের মাত্রাটা সেম হয় নাই, সেহেতু আমি এখানে যতই চেষ্টা করি না কেন আমার দ্বারা এখানে যোগ করা পসিবল হবে না। তো আমি আশা রাখতে পারি যে কোনো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার আগে তোমাকে তার শর্তটা জানতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। মাত্রা বলতে এখানে তার সারি এবং কলাম সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। বন্ধু আসলে কোনো ক্লাস দেখতে শুরু করলে আর বের হতে মন চায় না। আচ্ছা, তা আমি আশা রাখতে পারি যে এই ছোটোখাটো জিনিসগুলো তুমি যদি একটু ডিটেলসলি বা একটু তুমি খুব সহজ কোনো টেকনিকের মাধ্যমে বুঝো, তা আমি আশা রাখতে পারি তোমার কাছে কখনো ম্যাট্রিক্স নিয়ে থেকে যে কোনো প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক তুমি কিন্তু ভুল করবে না। তাহলে আমি বলতে পারি যে আমার 1 2 3 আমি তিনটাই তোমাকে শেষ করে দিয়েছি। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণের জন্য কিন্তু আমি সবসময় তোমাকে একটা নতুন একটা থিওরি শেখাই, সেই থিওরিটা আজকেও শেখাবো। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। তো মনে রাখবা ভাইয়ারা যে ম্যাট্রিক্সের গুণ মানে আমরা কোদাল পদ্ধতিটা ইউজ করব। ওকে, তো প্রথমে আমাকে তার শর্তটা জানতে হবে। এই যে ম্যাট্রিক্সের গুণের শর্তটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমার বইয়ের মধ্যে যতগুলো বোর্ডের ম্যাথ আসছে সবগুলোই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত। তারপর মনে রাখবা যে ম্যাট্রিক্সের গুণ শেখা মানে তোমার 1.1 এর প্রত্যেকটা অঙ্কই তুমি করতে পারবে। আবার বলছি, ম্যাট্রিক্সের গুণ শেখা মানে তোমার 1.1 এই চ্যাপ্টারটির প্রত্যেকটা ম্যাথ তুমি করতে পারবে, জাস্ট এই গুণের শর্তটা জানতে পারলে। শর্তটা হচ্ছে গুণ করার জন্য করতে হবে, গুণও এখানে তোমাকে দুটা ম্যাট্রিক্স নিয়ে করতে হবে। ওকে, দুইটা ম্যাট্রিক্স নিয়ে করলে প্রথমে একটা ম্যাট্রিক্স থাকবে, দ্বিতীয়তে একটা ম্যাট্রিক্স থাকবে। তো প্রথম ম্যাট্রিক্সটাকে প্রথম ম্যাট্রিক্স বলবো, দ্বিতীয়টাকে দ্বিতীয় ম্যাট্রিক্স বলবো। তাহলে আমি বলবো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। লাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। যদি কখনো সমান হয় তাহলে কেবলমাত্র সেই ম্যাট্রিক্স দুটার মধ্যে কি করা সম্ভব? গুণ করা সম্ভব। তো এই শর্তটা আমরা খুব সুন্দর করে মাথায় রাখবো। তাহলে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4। দিয়ে তোমাকে বললো বলো তো ভাইরা a ইন্টু বি, এটাকে বাই বলবো না, a ইন্টু বি, অর্থাৎ a আর b কে গুণ করা পসিবল নাকি পসিবল না। তুমি এখন চিন্তা করবা যে আসলে গুণ করা সম্ভব কিনা। এখানে তুমি দেখো, এই যে a হলো প্রথম ম্যাট্রিক্স, b হলো দ্বিতীয় ম্যাট্রিক্স, আর এখানে a b বলতে কিন্তু এটাই বোঝাচ্ছে। বা তোমাকে তারা a b ভেবে দিল যে a b ইকুয়াল টু কত, তো এখানে ভয় পাবা না, a b বলতে কিন্তু অ্যাকচুয়ালি গুণ করাকে বোঝাচ্ছে। তুমি দেখো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আগে মেয়ে পরের ছেলে, তার মানে কি লেডিস ফার্স্ট, আগে সারি আছে পরে কলাম আছে। 3 হচ্ছে কলাম আর এখানে 3 হচ্ছে কি সারি। তার মানে প্রথম ম্যাট্রিক্সের লুঙ্গি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়ে যায় তাহলে কেবলমাত্র এটা গুণ করা সম্ভব। তার মানে আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, এটা তো সমান হয়ে গেছে, তার মানে এটা গুণ করা সম্ভব। এখন কথা হচ্ছে ভাইরা, যখন তুমি গুণ করবা, সেই গুণ করার পরে তুমি একটা ম্যাট্রিক্স খুঁজে পাবা। তাহলে ওই যে গুণ করার পরে যে গুণফল তুমি একটা পাও, ওই আমরা যে গুণফল চিন্তা করি, তাহলে গুণফল মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটা, গুণফলের ম্যাট্রিক্সটা। তাহলে ওই ম্যাট্রিক্সটাতে একটা মাত্রা থাকবে। তার মানে দুইটা ম্যাট্রিক্সে গুণ করার পরে তুমি একটা নতুন ম্যাট্রিক্স পাবা, সেই নতুন ম্যাট্রিক্সের একটা মাত্রা থাকে। তাহলে ওই নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা কত? ওই নতুন ম্যাট্রিক্সটার মাত্রাটা হচ্ছে আমার 2/4। কারণ কেমনে 2/4, এটা যখন আমরা ম্যাট্রিক্সটা করবো তখন আমরা 2/4 পাবো। কিন্তু এখান থেকে আমাদের সহজে বোঝার উপায় কি? সহজে বোঝা হচ্ছে একটা লাল কলম নিয়ে বলবো যে 3 আর 3 মিলে গেছে, তুমি চলে যাওয়ার পর কে থাকে? 2 আর 4 থাকে, তার মানে হচ্ছে 2/4। তার মানে এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এ বি গুণ করার পরে আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, সেই নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে আমার 2/4। বাট আমি যখন আমি যখন তোমার ম্যাট্রিক্সটাকে গুণ করবো, তখন আমি কিন্তু ঘুরে ফিরে এই 2/4 এরকম আকারের একটা ম্যাট্রিক্স পাবো। তার মানে আমি যদি এখন তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, যে এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স 2/3, বি হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমার 2/3, দিয়ে বললাম যে বলো তো এবার ভাইয়ারা এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু হোয়াট। এবার তো তুমি একটু ভয় পাই যাবা। কেন?
তুমি বলবো যে আরে সর্বনাশ, এ বি গুণ করতে বলছে আবার বি এর পর একটা টি উঠাই দিছে, এটা মানে আবার কি? তা অনেকে আবার আছে যে ও আচ্ছা এখানে মানে এরকম একটা দাগ দেয় তো প্রাইম, তো অনেকে বলে ও আচ্ছা এখানে তো ভুল করছে, এখানে তো আসলে এক্সট্রা কোশ্চেনের মধ্যে একটা দাগ চলে আসছে, তারা আবার সুন্দর করে দাগটা মুছে দেয়। হ্যাঁ, মুছে দিয়ে বলে যে এ বি কি গুণ করা সম্ভব? তখন বলে আচ্ছা প্রথম ভাইয়াদা বলছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, ও তো মিলে নাই, তার মানে আচ্ছা এটা গুণ করা সম্ভব না, গুণ করা সম্ভব না। কিন্তু তুমি যাকে ভুল বলে কেটে দিলে, অর্থাৎ তোমার এখানে একটা এক্সট্রা দাগ চিন্তা করছিল যে এটা একটা এক্সট্রা দাগ পড়ে গেছে কোশ্চেনের মধ্যে, এটা কিন্তু আসলে এক্সট্রা দাগ না, এটা বলতে অ্যাকচুয়ালি প্রাইম মানে হচ্ছে তোমার ওই ট্রান্সপোজ করতে বলতেছে। তার মানে এ তো এর মতোই থাকবে 2/3, আর বি মানে অ্যাকচুয়ালি বি না, বিকে তোমাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে বিকে তুমি যখন ট্রান্সপোজ করো তার মানে হচ্ছে 3/2, মানে কি সারি হবে কলাম, কলাম হবে কি সারি, তার মানে 3/2। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এ বি ট্রান্সপোজ বা প্রাইম ইকুয়াল টু সম্ভব কিনা। হ্যাঁ ভাই এখন সম্ভব, যে 3 আর 3 মিলে গেছে, 2 আর 2 পড়ে আছে, তার মানে কি এটা কাটা, এটা কাটা, কাটে দিও না পরীক্ষার হলে 2/2। তার মানে আমার এইটা গুণ করা পসিবল, বা তার আগে তোমাকে ট্রান্সপোজটা করে নিতে হবে। আর তুমি যদি বলো না এটা এক্সট্রা দাগ, তাহলে কিন্তু আসলে 0 পেয়ে যাবা। তার মানে অ্যাকচুয়ালি এটা গুণ করা সম্ভব, 2/2 হবে অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে তোমরা এখন যে কোনো সময় ধরো ম্যাট্রিক্সের গুণ যদি করতে যাও তাহলে অবশ্যই দেখবা যে এই শর্তটা ফুলফিল করতেছে কিনা। আর যদি তোমার কাছে মনে হয় যে এক্সট্রা দাগ পড়ছে, ওটা আসলে এক্সট্রা দাগ না, ওটা অ্যাকচুয়ালি কি বলতো প্রাইম বা ট্রান্সপোজকে বোঝানো হচ্ছে। ওকে, তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দিতে পারো, আমি তোমাদের কমেন্ট দেখছি। আমার ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের ফিজা আপু ক্লাস নেওয়া শুরু করবে। ওকে, তা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট দেখলাম, তারা প্রত্যেকে বলেছে তারা আসলে এই পুরো টপিকসটাই বুঝতে পেরেছে। ওকে, তার মানে আমরা ম্যাট্রিক্সের গুণের শর্তটা জেনে গেলাম, কিন্তু আমাদেরকে যদি কখনো ম্যাট্রিক্সের গুণ করতে বলে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আছি যারা কিনা আমরা ভুল করি। তো চলো আমরা এখন ওই জিনিসটা থেকে বের হওয়ার জন্য ম্যাট্রিক্সের গুণটাকে আমরা কোদাল পদ্ধতিতে চিন্তা করি। কোদাল পদ্ধতি, এই কোদাল পদ্ধতি যদি আমরা ম্যাট্রিক্সটাকে বুঝে ফেলতে পারি, আমি আশা রাখতে পারি তুমি জীবনও ম্যাট্রিক্সের গুণে ভুল করবে না। কারণ আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি কখনো ম্যাট্রিক্সে ভুল করে তাহলে সে গুণটাতে ভুল করে, আর এটা তোমার চোখের পলকেই গুণটা ভুল হয়ে যেতে পারে। তো সেটা কিভাবে আমরা করতে পারি দেখি, এটা কোদাল আর্টটা একটু চেষ্টা করি। যদিও আর্ট করতে পারি না, তোমার এআর ভাইয়া খুব ভালো আর্ট করতে পারে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি আমাদের সেই কাঙ্ক্ষিত কোদাল। কোদাল দিয়ে কাউকে মারবো না, যদি কেউ কাউকে মারি তাহলে তোমার এখানে ইয়াসিন ভাইয়া মাইর খাবে সবার আগে। এই কোদালের নিচে তোমার ইয়াসিন ভাইয়া, সে শহীদ হতে চায়। ওকে, তো যাই হোক কোদালের নিচে আমরা কাউকে রাখবো না, তোমার ইয়াসিন ভাইকে রাখলাম না, মুছে দিলাম। তো এটা আমাদের কোদাল। এখন কোদালটাকে নিয়ে আসার পিছনে কারণটা কি মনে রাখবা, যে আমরা কিন্তু বলি যে আচ্ছা এই কোদালে তোমার দুইটা অংশ আছে, একটা হচ্ছে তোমার ডানটা, বা তোমার এক এক এলাকায় এক একটা বলে যে এটা তোমার লাঠি বা একটা কিছু একটা কাঠের একটা অংশ থাকে। সবচেয়ে ভালো এক্সাম্পল আমি নিয়ে আসি। ওকে, তোমার ইয়াসিন ভাই এটা রেখে দিচ্ছে এখানে, যে ভাই আজকে এটা কোদাল বানায় দেখাবেন ওদেরকে, যাই হোক সে বানায় নেয় আর কি। তো দেখো কোদাল কিন্তু ঠিক এরকমই, যে এটা একটা তোমার অংশ থাকে যেটা আমরা ধরি, হ্যাঁ এটা আমরা ধরি, আর এটা হলো তোমার সেই ধারালো অংশটা। তুমি জাস্ট এভাবে কি করবো তো কোপাবা কাউকে, বা এখানে কাউকে কোপানোর দরকার নাই, এখানে আমরা ম্যাটটাকে কোপাবো। তার মানে আমি যদি কখনো এটা খুলতে হবে, আমি যদি কখনো এটা খুলে ফেলি, এটা খুলে না, যাই হোক আমি যদি কখনো একটা অংশ তোমাকে দেখাই যে জাস্ট এই যে এতটুকু দেখাইলাম,
ঠিক আছে, এতটুকু। এটাকে কখনো কেউ কোদাল বলবা না। আবার তোমাকে যদি আমি কখনো জাস্ট এতটুকু দেখাই, তোমরা কিন্তু এটা কখনো কোদাল বলবা না। তার মানে কি পুরো অংশটাই হচ্ছে আমার সেই কি বলতো কোদাল বা কুড়াল, পুরো অংশটাই, দুটো অংশ মিলে আমার কি বলতো কোদাল বা কুড়াল হবে। তার মানে মনে রাখবা যে অবশ্যই আমাকে সারি বরাবর যেতে হবে, মানে একটা ডানটি থাকতে হবে আর একটা কি বলতো ধারালো অংশ থাকতে হবে। তার মানে এটাকে আমি সবসময় কি বলবো সারি বলবো, আর এটাকে আমি কি বলবো কলাম বলবো। তার মানে আমার একটা কোদালের জন্য আমাকে মনে রাখতে হবে সারি বরাবর যেতে হবে, কলাম বরাবর নামতে হবে, তাহলে আমি একটা ম্যাট্রিক্সের গুণ সম্পূর্ণ করতে পারবো। এটা যে সবসময় এভাবে থাকবে তা না, কিন্তু এই কোদালে তুমি ইচ্ছা করলে এভাবে উল্টায় দিতে পারো, এবার থাকতে পারে না, থাকতে পারে। তো তার মানে কি এটাও কি সারি বরাবর যেতে হবে, কলাম বরাবর উঠতে হবে। তার মানে আমাদের ম্যাট্রিক্সের গুণ মানে অ্যাকচুয়ালি এটাই যে আমাকে সারি বরাবর যেতে হবে, কলাম বরাবর নামতে হবে। যদি আমরা এত কিছু মনে রাখতে পারি যে সারি বরাবর যেতে হবে, কলাম বরাবর নামতে হবে, আর কিছু না। আর ইচ্ছা করলে তুমি এই জিনিসটাকে বড় করতে পারো, ঠিক আছে, ইচ্ছা করলে তুমি এই জিনিসটাকে উল্টায় দিতে পারো, পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে যে আমি ইচ্ছা করলে এটাকে বড় করতে পারি, ইচ্ছা করলে আমি কি তোমার বড় মানে কি তোমার এই লাঠিটাকে বড় করতে পারি, আবার ইচ্ছা করলে আমি কি বলতো এই লাঠিটাকে ছোট করতে পারি। মানে আমি যদি তোমাকে এতটুকু দিতাম, মানে এটা নাই, এটা এতটুকু, কোনো সমস্যাই তো হইতো না। তো আবার আমি তোমাকে এত বড় দিচ্ছি, কোনো সমস্যাই যে হয় নাই। তার মানে কি আমি ইচ্ছা করলে আমার এই লাঠিটা বাড়াতে পারবো, কমাতে পারবো। ওকে, চলো আমরা এখন সেই গুণটা নিয়ে একটু কথাবার্তা বলি যে এই গুণটা আমরা কিভাবে করব। তার মানে এই ধরার অংশটাকে আমরা বলবো হচ্ছে সারি, আর এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো কলাম। তার মানে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, সেটাই হচ্ছে আমার কি বলতো ম্যাট্রিক্সের গুণ। তার মানে আমি বললাম হচ্ছে আমার এ বি 2 3 4 5 একটা ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে 3 6 7 8। তার মানে দেখো এটা কি গুণ করা সম্ভব কিনা। প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। তার মানে এই টু মিলে গেছে, তার মানে নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত 2/2 হবে। চলো একটু প্রমাণটা দেখে আসি। প্রথম কথা হচ্ছে যে আমাকে যেতে হবে হচ্ছে কি সারি বরাবর, নামতে হবে কি হচ্ছে কি কলাম বরাবর। তার মানে প্রথম ম্যাট্রিক্সটাতে আমি সারি বরাবর যাব, দ্বিতীয় ম্যাট্রিক্সে আমি কলাম বরাবর নামবো। আমি ইচ্ছা করলে এখানে সারিতে গিয়ে এখানে কলাম বরাবর নামতে পারি না। মনে রাখবা এখানে দুইটা অংশ, একটা হচ্ছে তোমার ডানটি টাইপের বা একটা তোমার ধরার অংশ, একটা হচ্ছে তোমার কি কাটার অংশ। তার মানে এটা হচ্ছে যদি আমার ধরার অংশ হয়, এটা হচ্ছে আমার কাটার অংশ। তার মানে ধরার অংশ নিতে হবে, কাটার অংশ নিতে হবে। তার মানে আমি এই বরাবর যাব, কাটার অংশ এটা আমি এই বরাবর নামবো, ঠিক আছে। তাহলে আমি এ বরাবর গেলাম, এ বরাবর নামলাম। তার মানে তুমি দেখো নর্মালি কিন্তু আমি একটা কি পেয়ে গেলাম, কোদাল বা একটা কুড়াল পেয়ে গেলাম। ওকে, তার মানে আমার এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে কত 3। প্রথমটার সাথে প্রথমটাকে নিবা 2 × 3, তবে একটা প্লাস দিবা। এরপর মনে রাখবা যে আমরা ভুল করে হচ্ছে 2 এর সাথে আবার 7কে গুণ করে দিই, এই কাজটা করা যাবে না। প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, 3 × 7। তার মানে দেখো 2 এর সাথে 3কে নিলাম, 3 এর সাথে 7কে নিলাম। তার মানে আমার কিন্তু পুরো অংশটা এখানে কমপ্লিট, কেউ আর বাকি নাই। দেখো এখানে তুমি 2 এর সাথে 3, 3 এর সাথে 7, শেষ। এখন আমি যাচ্ছি, একটু আগে আমি তোমাকে যেমন বললাম যে আমি এখন যাচ্ছি এটাকে একটু বড় করতে। তো আমি এটাকে বড় করতে পারি না? অবশ্যই পারি। আমি এই যে এটাকে এইভাবে নিতে পারি, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই। এখন আমি আমার এই কোদালটাকে একটু বড় করব, এই যে বড় করলাম, এই যে বড় করলাম, এখানে ছিল, আমি এটাকে এই পাশে নিয়ে গেলাম। তা আমি এখনো একটা কোদাল পাচ্ছি, তো একটু বড় করে পাচ্ছি। তা আসলে এটাকে গুণ করে ফেলি, 2 এর সাথে 6, 2 এর সাথে 6, 3 এর সাথে 8। ওকে ওকে, আমার এই কোদালটা অনেকক্ষণ ধরে সোজাভাবে ছিল, এখন আমি তাকে উল্টাই দিব। উল্টাই আবার কেন? আমি তোমাকে একটু আগে বলছিলাম, একদম চিত্র দেখায় যে বাস্তবে দেখাইছিলাম যে এতক্ষণ আমার ছিল জিনিসটা এরকম, হ্যাঁ এরকম ছিল, এখন আমি সেটাকে এভাবে চিন্তা করব। তাই বলে কি আমার কোদালটা কি হাতি হয়ে যাবে? হাতি হবে না, ঠিক আছে। কোদালের জায়গায় থাকবে। ওকে, তা আমি এখন সারি বরাবর যাব, কলাম বরাবর উঠব। জিনিসটা কি উল্টে গেছে না? ওকে, 4 এর সাথে এখন আবার 7 নিবা না, যে এটা তো উল্টে গেছে, আমরা আমি 4 এর সাথে 7 নেব, এরকম কিছু না। এটা প্রথমে, এটা প্রথমে। তার মানে 4 এর সাথে 3কে নিব, আর 5 এর সাথে নিব হচ্ছে 7কে। যখনই তুমি কোদালটাকে একটু বাড়িয়ে দিবে, তখনই অবশ্যই এখানে ফাঁকা রাখবা। কোদাল বড় করা মানে কি? ফাঁকা রাখা। আবার বলছি কোদাল বড় করা মানে কি? ফাঁকা রাখা জায়গাটা। এখন আমি কোদালটাকে বড় করব, ঠিক আছে, বড় করলাম। তার মানে 4 এর সাথে 6, এই যে ফাঁকা রাখলাম, 4 এর সাথে 6, 5 এর সাথে কত 8। এখন আমাকে তোমরা বলো যে তোমরা কে কে ক্লাস 2-3-তে গুণ শিখে আসো নাই? আমি জানি প্রত্যেকে গুণ শিখে আসছো। চলো আমরা গুণ করে একবার যোগ করে ফেলি। 3 × 2 = 6, 3 × 7 = 21,
21 আর 6 যোগ করলে আর কত হয় 26 হয়, 27 হয়। আচ্ছা 21 আর 6 যোগ করলে 27 হয়। এবার দেখো 6 দুগুণে 12 আর এখানে কত 3 আসতে 24, তাহলে 12 আর 24 যোগ করলে আমার কত হয় 36। 3 4 12, 7 5 35, 35 আর 12 কত হয় আমাদের 47। 4 6 24, 5 আসতে কত 40, তাহলে এখানে কত হচ্ছে 64। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবং তুমি লক্ষ্য করো যে এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 2/2। তো আমি কিন্তু প্রথমে তোমাকে বললাম যে এই 2 কেটে দিলে বাকি যা থাকে সেটা হচ্ছে তার কি বলতো মাত্রা। তো আমি আশা রাখতে পারি যে এখন তোমাকে যে কোনো সংখ্যার ম্যাট্রিক্সের গুণ দিলে তুমি কিন্তু অবশ্যই এই যে কোদাল, বা তুমি কিন্তু পরীক্ষার হলে ভাই পরীক্ষা হলে কোদাল করে পাবো, পরীক্ষার হলে কোদাল বানানো সম্ভব। দুটা কলম নিয়ে যাবা, নিয়ে বলবা এই যে কোদাল, ঠিক আছে এটা হলো কোদাল, আবার এটাকে এমনি দিবা। তার মানে আমরা যে কোনোভাবে কিন্তু একটা কোদাল বানাতেই পারি। হ্যাঁ, তুমি এইভাবে চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করতে পারো, জাস্ট এভাবে, তাহলে তুমি ম্যাট্রিক্সের গুণটা ইজিলি বুঝে ফেলতে পারবে। গুড, একজন অ্যান্সার দিচ্ছে কি টিমিথি। ওয়াও। তো আমি আশা রাখতে পারি যে ম্যাট্রিক্সের গুণ নিয়ে তোমাদের কখনো কোনো সমস্যা থাকবে না। তাই বলে পরীক্ষার হলে তোমাকে ম্যাট্রিক্সের গুণ করার জন্য যে একটা কোদাল নিয়ে যাইতে হবে এরকম কিন্তু কোনো করা যাবে না। তাহলে দেখা যাবে যে তোমাকে রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে, পরীক্ষার হল পর্যন্ত তুমি আর যেতে পারবে না। ইয়াসিন ভাই স্ট্যাম্প, এটা কিন্তু আমার ইয়াসিন ভাই স্ট্যাম্প না। তোমরা জানো যে এটা যদি তোমার ইয়াসিন ভাই স্ট্যাম্প হয়ে থাকে তাহলে সে কিন্তু এই স্ট্যাম্পে সে খালি বোল্ড হয়। তোমার ইয়াসিন ভাইয়ার ক্রিকেট খেলা যদি তোমরা দেখে থাকো, সে কিন্তু জাস্ট এটা দিয়ে মানে এটা পিছনে থাকবে, সে সামনে ব্যাট ধরবে, আর এইটা বল খালি স্ট্যাম্পের মধ্যে লাগবে, তার ব্যাটে কিন্তু লাগে না। সো যে বলেছিল ইয়াসিন ভাই স্ট্যাম্প, সে পারফেক্ট বলছো, কারণ ইয়াসিন ভাইয়ের শুধুমাত্র আউট হয় এই বোল্ড হয়ে আউট হয়, অন্য কোনো উপায় সে আউট হয় না। একদম হচ্ছে হলে নিয়ে যাবো। ওকে, আমরা আমাদের নেক্সট টপিক্সে চলে যাই, কারণ আমরা চাই না যে তোমাদের খুব একটা বেশি সময় নষ্ট হোক। তো আমি আশা রাখতে পারি যে তোমরা যতটুকু শিখেছো এটা দিয়ে তোমাদের ম্যাট্রিক্সের 1.1-এ প্রত্যেকটা ম্যাথে করে ফেলতে পারবে। তারপরও আমি তোমাকে দু একটা ম্যাথের দু একটা জিনিস একটু বলে দিই। তোমরা যদি কখনো বলে যে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স প্রমাণ করো এ বি নট ইকুয়াল টু বি এ, এরকম পাবে। এটা মানে কি জানো, তুমি প্রথমে আগে এ বি ম্যাট্রিক্সটা বের করবা, দেন পরে বি এ ম্যাট্রিক্সটা বের করবা। এই দুটাকে ভুল করে হলেও কখনো একই করবা না, দুইটা আলাদা আলাদা বের করবা, আলাদা বের করে বলবা হ্যাঁ ঠিক আছে আমার এ বি আর বি এটা সমান। আবার যদি কখনো তোমাকে প্রমাণ করতে বলে দুটো ম্যাট্রিক্স দিয়ে যে এ বি ইকুয়াল টু বি এ এটা প্রমাণ করো, তুমি ভুল করে হলেও কখনো এই কাজটা করবা না যে এ বি এর রেজাল্ট আর বি এর রেজাল্ট আলাদা আলাদা বের করবা। যদি আলাদা বের হয়ে যায় জোর করে একই করে দিবা, কারণ যদি এটা প্রমাণ করতে বলছে তার মানে এ বি যদি কখনো তোমার এরকম হয় 2 3 4 5 যেমনি হোক আর না হোক জোর করে হলো বি এটাকেও তুমি 2 3 4 5 বানাবাই, কারণ যেহেতু এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তার মানে তুমি যেভাবে হোক না কেন গজামিল করে হলেও তোমাকে শেষ লাইনটা কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে। আর গজামিল করতে বলছে যে গজামিল করবে এমন কিন্তু কোনো করা যাবে না। বাট আমি বলতে চাচ্ছি এটাই যে তোমাকে প্রমাণ করতে বলছে যে ইকুয়াল, তুমি মনে করো যে প্রমাণ নিয়ে আসলে ইকুয়াল হয় নাই, তার মানে তোমার অঙ্ক কিন্তু ওখানেই জিরো। এই জন্য তুমি চেষ্টা করবা যে মিলুক আর না মিলুক যেমনি হোক লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইডটা বানাতেই হবে তোমাকে। এরকম টাইপের অঙ্ক তুমি প্রচুর দেখতে পাবা। আবার তোমাকে যদি কখনো বলে, এই জিনিসটা আমার খুব মজা লাগে, যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু হচ্ছে I3, এরকম একটা অঙ্ক আছে। হ্যাঁ, এটা তোমাকে প্রমাণ করতে বলে। তো আমি যখন ক্লাস নিয়ে তখন আমি বলি যে দেখো ভাই এই জিনিস তোমাকে এ আর বি দুটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, আমি দিচ্ছি না এখন তোমাকে, জাস্ট বুঝাচ্ছি। এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু I3 বলছে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে তাহলে এ বি কি হবে? তোমরা সবাই মাথা হাত দেয়, আরে ভাই এটা কি, আপনি কি পাগল নাকি যে এ বি গুণ না করে আমি বলে দেবো যে এ বি এর মানটা কত? আমি তখন বলি ঠিক আছে, তখন ক্লাসে দুই একজন অবশ্যই রিপ্লাই দেয় যে ভাই আমি জানি এ বি এর মানটা কত হবে। মনে রাখবা এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু I3। এ বি আমি না জানতে পারি, আমি বি এ না জানতে পারি, আমি কি I3 মানটা জানি না? I3 আমি তোমাকে শিখেছি আইডেন্টি ম্যাট্রিক্সে গিয়ে। I3 মানে তোমাকে বলা হয়েছিল যে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ I3 মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সারি তিনটা সারি হবে, তিনটা কলাম হবে, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো 0 হবে, আর মুখ্য কর্ণটা 1 1 1 হবে। তার মানে যেহেতু এখানে ইকুয়াল দিয়ে দিছে ভাইয়া, তার মানে বোঝাই যাচ্ছে যে এ বি আমার I3 আসতে বাধ্য।
বি এ আমার I3 আসতে বাধ্য। তার মানে আমি যখন তোমাকে এটা দিয়ে যদি কখনো তোমাকে বলিও যে বলতো এবি কি হবে, তুমি কিন্তু অবশ্যই তোমাকে বলতে হবে যে ভাই এবি বলতে অ্যাকচুয়ালি 1000010 কেই বোঝানো হচ্ছে। আর যদি কখনো আমাকে এরকম দেয় I2, তার মানে এবি মানে কি ভাইয়া? ভাই এবি মানে তখন কিন্তু আবার তোমাকে এটা বলা যাবে না যে 3/3 নিয়ে আসা যাবে না, 1001 হইতে হবে, বুঝা গেছে? 1001, কারণ I2 মানে হচ্ছে 2/2 আকারে ম্যাট্রিক্স। ওকে, তো আমি আশা রাখতে পারি যে এরকম সংক্রান্ত তোমাকে যে কোনো ম্যাথ দিলে তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। ম্যাক্সিমাম হচ্ছে তোমার সব গুণের অঙ্ক, এখানে যত অঙ্ক আছে সবই আমাদের কি বলতো গুণের অঙ্ক আছে। তার মানে যে বোর্ডে কিছু অঙ্ক আমরা কিন্তু করে ফেলতাম অলরেডি। এরপরে আমরা যে এখন নির্ণায়ক নিয়ে একটু কথাবার্তা বলি। নির্ণায়ক, ধরে নাও তোমার এ একটা হচ্ছে ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 9 8 একটা ম্যাট্রিক্স। মনে রাখবা যে তোমার বর্গ ম্যাট্রিক্সের, আবার বলছি নির্ণায়ক আমি যাচ্ছি কিন্তু এখন, বর্গ ম্যাট্রিক্সেরই একটা রূপ হচ্ছে তোমার নির্ণায়ক। কোন ম্যাট্রিক্সের? বর্গ ম্যাট্রিক্সের। মনে রাখবা স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না, সবসময় নির্ণায়ক মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটা বিশেষ রূপ। তাহলে বর্গ ম্যাট্রিক্সের বিশেষ রূপ বলতে কি ভাইয়া? যে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, সবাই আমি জানি 100% সবাই বলবো ভাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? 1 2 3 3.5 কলাম 3টা। ওকে, এর একটা বিশেষ রূপকে আমরা বলবো যে তার নির্ণায়ক। অর্থাৎ ম্যাট্রিক্সের জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা ইউজ করেছি, নির্ণায়কের জন্য আমরা অবশ্যই এই জিনিসটা দেবো না। আমরা যেরকম তোমার নির্ণায়কের ক্ষেত্রে এরকম চিহ্ন ইউজ করবো, অথবা আমরা এরকম চিহ্ন ইউজ করবো। ওকে, তা আমরা সাধারণত এরকম চিহ্ন ইউজ করি, দুটো এভাবে সোজা টান দিই, দেন আমরা বললাম 1 2 3 4 5 6 7 9 8। তার মানে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটা বিশেষ রূপ, যাকে আমরা এরকম সোজা দুটা টান দিয়ে প্রকাশ করে থাকি, তারই নাম হচ্ছে নির্ণায়ক। আর নির্ণায়কে কিন্তু সবসময় একটা মান নির্ণয় করা যায়। আবার বলছি, ম্যাট্রিক্সে কিন্তু কখনো মান নির্ণয় করা যায় না, বাট নির্ণায়কের ক্ষেত্রে তার মান নির্ণয় করা যায়। এখন নির্ণায়কের মানটা কিভাবে বের করা যায়? নির্ণায়কের মানটা তাকে বিস্তৃতি করে তার নির্ণায়কের মানটা বের করা যায়। আর বিস্তৃতি বলতে কি বোঝায় সেটা আমরা এখন দেখবো, কোনো সমস্যা নেই। তার মানে ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের, নট ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের একটা বিশেষ রূপ, যাকে আমরা এরকম দুটো সোজা ঠান দিয়ে প্রকাশ করে থাকি। আর একই রকমভাবে ভেতরে এগুলোকে আমরা বলে থাকি ভুক্তি বা এলিমেন্ট, বা তুমি আর কি আছে, উপাদান আছে, যে কোনো কিছু বলতে পারো। এখন আমরা এই নির্ণায়কের মানটা কিভাবে বের করতে পারি? এই নির্ণায়কের মানটা আমরা বিস্তৃতি করে বের করতে পারি। ওকে, চলো আমরা একটু দেখি যে তার বিস্তৃতি আবার কি, মানে বিস্তৃতি বলতে আবার কি বোঝায়। চলো একটু দেখে আসি। ধরে নাও তোমার 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে একটা নির্ণায়ক। আমি তোমাকে বললাম যে এই নির্ণায়কের মান কত, মান নির্ণয় করো। আর মান নির্ণয় করা মানে হচ্ছে এটাকে বিস্তৃতি করতে হবে। তো এই বিস্তৃতি করার অনেকগুলো উপায় আছে, তো আমি এখানে তোমাকে এখন ওই উপায়গুলো বলতেছি, তোমাকে নর্মালি এটা বিস্তৃতি শেখাচ্ছি যে কোনো একটা নির্ণায়কের মানটা আমরা তার বিস্তৃতি করে কিন্তু নির্ণয় করতে পারি। ওকে, তো বিস্তৃতি করার উপায়টা হচ্ছে যে তোমাকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তৃতি করতে হবে। আমি আবারও বলতেছি, বিস্তৃতি করা মানে তোমার পছন্দ মতো একটা সারি বা তোমার পছন্দ মতো একটা কলাম বরাবর বিস্তৃতি করতে হবে। কিন্তু এমন একটা সারি বা এমন একটা কলাম তোমাকে চুজ করতে হবে যে বরাবর তুমি বিস্তৃতি করলে তোমার কাছে খুব মজা লাগে, যে এই বরাবর বিস্তৃতি করলে আমি খুব সহজে নির্ণয় একটা মান বের করতে পারতেছি। বাট ওই যে কোন বরাবর বা কোন সারি বা কোন কলাম বরাবর আমি বিস্তৃতি করব, এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে বুঝাবো যে এই সারি বা এই কলাম বরাবর যদি আমি বিস্তৃতি করি তাহলে আমি নির্ণায়কের মানটা খুব দ্রুত বের করতে পারবো। যেমন আমি কিন্তু এখানে তোমার যে কোনো একটা সারি আমি কিন্তু চুজ করে নিতে পারি। বাট আমাদের নির্ণায়কের ক্ষেত্রে 1.2 এর ক্ষেত্রে তুমি যে শেষে যে ম্যাথগুলো পাবে সে কিন্তু অনেক কঠিন ম্যাথ, অনেকের কাছে লাগে। কিন্তু আমরা দুই একটা সহজ টেকনিক অবলম্বন করলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এই সারি বরাবর আমি বিস্তৃতি করবো, ওই কলাম বরাবর আমি বিস্তৃতি করবো। তো আমি তোমাকে আগে বিস্তৃতি জিনিসটা বুঝাই। আমি যাচ্ছি যে এটা প্রথম সারি বরাবর বিস্তৃতি করতে। কি বরাবর বিস্তৃতি করবো? প্রথম সারি বরাবর। তো আমি প্রথমে 1কে নিব। কাকে নিব? 1কে নিব। মনে রাখবা, আমি যখন বিস্তৃতি করে যখন আমি প্রথমে সারি বরাবর বিস্তৃতি করতেছি, আমি প্রথমে 1কে নিলাম। 1কে নেওয়া মানে এর সারি কেটে দেওয়া, এর কলাম কেটে দেওয়া, এর সারি কেটে দেওয়া, এর কি বলতো কলাম কেটে দেওয়া। তাহলে এর সারি আর কলাম কেটে দিলে কে থাকে ভাইয়া? 5 6 আর কি বলতো 8 9। এখন তুমি এই 5 6 আর 8 9কে তুমি গুণ করে দাও। 5 নং 45
আজীবনের জন্য একটা মাইনাস, আজীবনের জন্য কি মাইনাস, 6 আসতে 48। যদি আমার এখানে একটা মাইনাস থাকতো তাহলে আজীবনের জন্য মাইনাস, আর এ মাইনাসে মিলে কি হয়ে যেত প্লাস হয়ে যেত, বাট আমার এখানে কোনো মাইনাস নাই। তাহলে আমি কি করলাম, 1 নিয়েছি, সারি কেটেছি, কলাম কেটেছি, কে পড়ে আছে 5 6 8 9, 5 নং 45 মাইনাস 6 আসতে 48। এবার 1 এর পরে কি আসে 2 আসে, 2 নিয়ে নাও। 2 নেওয়া মানে কি, 2 এর কলাম কাটো, 2 এর সারি কাটো, 4 নং 36 মাইনাস 6 সাথে কত হয় 42। এরপর কি আছে 3 আছে, 3 নেওয়া মানে কি, কলাম কাটো, সারি কাটো, 4 আসতে 32 মাইনাস 7 5 35। এখন তো তুমি আমাকে বলো ভাইয়া আপনি তো এগুলা কোনো চিহ্ন দেন নাই, চিহ্ন কি দিবেন না? অবশ্যই আমি চিহ্ন দিব না। কেন কাটে গেছে নাকি? কাটে গেছে তাহলে নেই না, তাহলে তোমার সবাই খুব ডিস্টার্ব করতেছে। তো এখন বলো ভাইয়া চিহ্ন দেন নাই কেন? চিহ্ন আমি এই কারণে দিই নাই, ওই দরজা লাগা, প্রচুর গরম এমনিতেই, দরজা দিয়ে রোদ আসতেছে আমাদের। আচ্ছা, তো এখন তোমাকে চিহ্ন দিতে হবে। প্রথম কথা হচ্ছে দেখো যে আমি এখানে চিহ্ন দিই নাই, এখানেও দিই নাই, এখানেও দিই নাই, এখানেও দিই নাই। মনে রাখবা যে চিহ্ন নিয়ে আমি কোনো কথা বলবো না এখানে, আমি জাস্ট বলবো যে আজীবন প্রথম মুখটাকে প্লাস দিয়ে শুরু করবা। প্রথম মুক্তি কি প্লাস দিয়ে, তার মানে ভাইয়া এটার উপরে একটা প্লাস লুকায় আছে, তার মানে এই যে প্লাস, এখানে প্লাস দেওয়া লাগবে না। বাট 2 এর উপর তাহলে কি আছে মাইনাস আছে, 3 এর উপরে কি আছে প্লাস আছে। তার মানে এই চিহ্নটাকে আমরা এইভাবে মনে রাখবো, কিভাবে দেখো, প্লাস মাইনাস প্লাস, আবারও মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই চিহ্নটাকে আমরা এইভাবে মনে রাখবো। আরেকটা মজার কাহিনী বলি যে 2টা প্লাস পাশাপাশি থাকবে না, বা 2টা মাইনাস পাশাপাশি থাকবে না। যেমন তুমি এই প্লাসের কথা একটু চিন্তা করো, দেখো তো এর ডানে বা উপর নিচে কি কোনো প্লাস আছে? না ভাইয়া প্লাস নাই। তার মানে মনে রাখবা যে প্লাস, এখানে আমি বললাম মাইনাস প্লাস, এখানে বললাম মাইনাস, তাহলে কিন্তু হবে না। দেখো 2টা প্লাস পাশাপাশি, এটা বলা যাবে না। তার মানে জিনিসটা হচ্ছে যে 2টা প্লাস বা 2টা মাইনাস পাশাপাশি হবে না, ঠিক এভাবে তুমি চিহ্নগুলা নিবা। তাহলে চিন্তা করো আমি যদি কখনো 4 5 6 নিতাম, তার মানে আমি এখানে কি বলতাম, এখানে বলতাম মাইনাস, তারপর বলতাম কি প্লাস, তারপর বলতাম কি বলতো মাইনাস। ওকে, তো এখন একটু করলাম। এখন তুমি আমাকে বলো যে এটা কি আমরা করতে পারবো না? যে 45 থেকে 48 গেলে কত হয় ভাইয়া? -3 হয়। তারপর 36 থেকে 42 গেলে -42 গেলে কত হয়? -6, 6কে 2 দিয়ে গুণ করলে 6 × 12, মাইনাস মাঝে প্লাস 12। আবার এখানে তোমার কত হয় 7, 3 সাথে কত 21। এখন আশা করি আমরা যোগ বিয়োগ করে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তো আমি আশা রাখতে পারি এই যে নির্ণায়কের যে বিস্তৃতি আছে, যে বিস্তৃতি বলতে বোঝায় হয় একটা সারি নিব, না হয় একটা কলাম নেবো, কিন্তু সারি কলাম নেওয়ার পরে অবশ্যই তার চিহ্নটা আমাকে ঠিকঠাক করে বসাতে হবে। কারণ চিহ্ন কিন্তু প্লাস দিয়ে শুরু করব, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আবার কি প্লাস মাইনাস প্লাস। তো এই চিহ্ন যদি আমি ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার রেজাল্ট কিন্তু উল্টা পাল্টা চলে আসবে, যেটা কিন্তু আমার ওই প্রশ্নের আসল অ্যান্সারের থেকে কিন্তু ভিন্ন অ্যান্সার চলে আসবে। তো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে কিন্তু এই যে নির্ণায়কের বিস্তৃতির ক্ষেত্রে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা তোমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী টপিকসে, যে টপিকটা হচ্ছে আমাদের অনুরাশি বা সহগুণক। আজকে আমরা এই পর্যন্ত যেতে পারবো না। এই যে অনুরাশি আর সহগুণক আছে না, এটা একদমই সহজ। আমি একটু আগে তোমাদের যা বুঝেছি এটা একটু বুঝালে তোমরা বুঝে যাবে, বাট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটি কিন্তু দেখা যায় যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সহগুণক থেকে, বাট তার আগে অনুরাশি শিখো। আমি এত কিছু লিখবো না, আমি তোমাকে জাস্ট বললাম যে একটা ম্যাট্রিক্স 1 2 3 4 6 7 5 8 9 দিয়ে তোমাকে আমি বললাম যে 2,3 এত এর অনুরাশি কত। তা আমার কাছে আমাদের প্রিমিয়াম ব্যাচের প্রাইভেট গ্রুপে একজন এরকম একটা প্রবলেম দিয়েছিল যে এই 2,3 থেকে সে ভয় পেয়ে গেছে। আরে বাবা 2,3 মানে কি 2 আবার 3 দুটার অনুরাশি চাইছে। আমি কিন্তু আমাকে প্রথমে ক্লাসে বলে দিয়েছিলাম ভাইয়া যে 2,3 বলতে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে তার অনুরাশি। আর আমাকে বলো 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে কে আছে? 2 নাম্বার সারি এটা, 3 নাম্বার কলাম হচ্ছে এটা, তার মানে অ্যাকচুয়ালি 7 কে বোঝাচ্ছে। তার মানে মনে রাখবা যে 2,3 এর অনুরাশি বলতে অ্যাকচুয়ালি আমার বোঝানো হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি 7 হওয়ার কথা ছিল। 7 এর অনুরাশি কি হবে? ওকে, আসলে আমরা 7 এর অনুরাশি বের করি। অনুরাশি মানে একটা নির্ণায়ক চিহ্ন দিবা। আবার বলছি অনুরাশি বা সহগুণক যাই বের করতে বলবো না কেন, তুমি একটা নির্ণায়ক চিহ্ন দিবে। ওকে, দিলাম। এখন তুমি 7 এর কাছে যাবা। কার কাছে? 7 এর কাছে। 7 এর কাছে গিয়ে
তাকে কোপাবা। কিভাবে কোপাবা? তার সারি কাটে দিবা, তার কলাম কেটে দিবা, তার সব কাটা, সারি কলাম সবই কাটা। সব কেটে দেওয়ার পরে কে পড়ে থাকে? সব কেটে দেওয়ার পর থাকে হচ্ছে 1 2 4 6। বাট আমরা যখন বিস্তৃতি করেছিলাম তখন কিন্তু আমরা এখানে 7 লিখেছিলাম। বাট যখন আমরা অনুরাশি বের করব তখন কিন্তু আবার এই সংখ্যাটা লেখা যাবে না, লিখলে কিন্তু মহাবিপদ। তার মানে মনে রাখবা এটাই হচ্ছে তার কি বলতো অনুরাশি। এখন এটা যদি না থাকে তাহলে এটা থাকবে যে 6 × 6 মাইনাস 4 × 2 = 8 মাইনাস 2। তার মানে আমার হয় পরীক্ষার সময় 1 2 4 6 থাকবে, অথবা আমার থাকবে হচ্ছে কি -2, যে কোনো একটা থাকবে অনুরাশি। সো অনুরাশি বলা মানে আমরা ওই ভুক্তিটার কাছে যাব, বাট ভুলে ওই ভুক্তিটা আমরা লিখবো না, একটা নির্ণায়ক চিহ্ন দিব, তার সারি কাটবো, তার কলাম কাটবো, কাটার পরে আমি ভুল লিখছি, সারি কলাম কাটলে 1 2 5 8, ঠিক আছে 1 2 5 8 হবে এখানে। তো এইটার পরে 8 5 2 হচ্ছে 10 অর্থাৎ -2, ভুল হয়েছিল বাট অ্যান্সার ঠিক আছে। ওকে, তো আমার এখানে তোমার ক্যালকুলেশন করলে -2, এর আগে মনে হয় ওটাই আসছিল নাকি। তো যাই হোক, আমরা তার সারি কলাম কেটে দেওয়ার পরে বাকি যে ভুক্তিগুলো থাকে সেগুলো লিখবো নির্ণায়ক চিহ্ন দিয়ে, হয় এটাই অ্যান্সার থাকবে অথবা ক্যালকুলেশন করে যা আছে সেটা তার অ্যান্সার থাকবে। তো অনুরাশি যদি আমরা বুঝে যাই তাহলে আমরা সহগুণক অবশ্যই পারবো। চলো একটু দেখে আসি যে সহগুণকটা কিভাবে পারা যায়। দেখি সহগুণক, সহগুণকের ইংলিশটা একটু জেনে যাবা যে সহগুণক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোফ্যাক্টর মানে সহগুণক, কারণ কোফ্যাক্টর কিন্তু অনেক সময় ইংলিশ ভাষাটা ঢাকা ভার্সিটি ইউজ করে। তো সহগুণক মানে আমি সাধারণত বলি যে ভাইয়া এত কোনো চিন্তা করিও না, সহগুণক মানে হচ্ছে অনুরাশি। দশা বলে কেমনে সহগুণক মানে অনুরাশি, অর্থাৎ তোমাকে নতুন করে শিখতে হবে না যে ভাইয়া যে সহগুণক আবার কি। তুমি যদি অনুরাশি পারো তাহলে তুমি সহগুণক পারবে। তুমি দেখো সহগুণক ইকুয়াল টু অনুরাশি, তার সামনে ডিস্টার্ব করছে কে? চিহ্ন। ভাই চিহ্ন বলতে এখানে কি বোঝায়? চিহ্ন বলতে বোঝায় হয় প্লাস হবে নাহলে মাইনাস হবে, এখানে কোনো গুণ ভাগ চিহ্ন বোঝায় না। এই চিহ্ন মানে কি? হয় প্লাস অথবা কি মাইনাস, অন্য কোনো চিহ্ন না। ওকে, তাহলে দেখি কি বোঝায়, নতুন করে আমরা কিছু করার চেষ্টা করি। এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 7 8 9 8 9 6। ওকে, দিলাম, দিয়ে বললাম যে এখন তুমি একই রকমভাবে 7-এর সহগুণক, কার সহগুণক? 7-এর সহগুণক। তো আমরা তো শিখছিলাম, কি শিখছিলাম? যে সহগুণক মানেই হচ্ছে অনুরাশি। আর অনুরাশি কেমনে বের করে শিখেছি? তোমরা ভাই আজ 7-এর কাছে যাইতে হবে, তার সারি কাটতে হবে, তার কলাম কাটতে হবে, কাটার পরে একটা নির্ণায়ক চিহ্ন দিব, এরপরে যা থাকে তা লিখবো 1 2 8 9 লিখে ফেললাম। তার মানে সহগুণক মানে হচ্ছে অনুরাশি লিখলাম, কিন্তু এর সামনে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটা কিভাবে বের করে? খুবই সহজ। আমি তোমাদের নির্ণায়কের বিস্তৃতি ক্ষেত্রে কি একটা চিহ্ন শিখিয়েছিলাম একটু আগে? হ্যাঁ ভাইয়া, ওই যে প্লাস মাইনাস ওইটা। তার মানে ওই চিহ্নটা এখানে বসাইতে হবে। তার মানে আমরা ওই তোমার বিস্তৃতির ক্ষেত্রে আমরা যে চিহ্নটা শিখে এসেছিলাম সেই চিহ্নটা এখানে আমাদের ইউজ করতে হবে। সেই চিহ্নটা আমি জানি তোমরা কেউ ভুলো নাই, প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস, তার মানে এটা হলো মাইনাস। এই চিহ্নটা আসে হচ্ছে -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, এই সূত্র দিয়ে, সারি প্লাস কলাম। তো আমি কখনো এই সূত্র কাউকে শিখাই না, -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, আমি এই সূত্র কাউকে শিখাই না। তা আমি বলি এই সূত্র শেখার দরকার নেই, এটাই মনে রাখবা। আজীবন শুরু হবে কি দিয়ে? আজীবন প্লাস দিয়ে শুরু হবে, মানে পজিটিভ দিয়ে শুরু হবে। প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস কেন? কারণ এখানে প্লাস দিলে তো দুটো প্লাস পাশাপাশি হয়ে যাচ্ছে, কারণ পাশাপাশি থাকবে না দুটো প্লাস। তার মানে প্লাস মাইনাস প্লাস, এখানে কি হবে? মাইনাস, এই যে মাইনাস। এখন এখানে মাইনাস দিলাম, আর 9 একে 9 মাইনাস 8 দুগুণে 16, তার মানে হচ্ছে মাইনাস +7, এটাই হচ্ছে আমার তার সহগুণক। তো আমি আশা রাখতে পারি যে তোমার যদি কখনো সহগুণক দিয়ে তোমরা কেউ ভয় পাবে না, কারণ সহগুণক মানে হচ্ছে আমার অনুরাশি। আর অনুরাশি যদি আমরা বের করতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। আর এই চিহ্নটা কই থেকে আসছে? চিহ্নটা আসছে হলো নির্ণায়কের যে বিস্তৃতি আমরা শিখলাম, সেই বিস্তৃতির ক্ষেত্রে আমরা যে চিহ্নটা বের করার যে টেকনিক শিখেছিলাম সেই টেকনিকটা আমরা এখানে কাজে লাগাবো। তার মানে তুমি চিন্তা করো যে আমরা বিস্তৃতি থেকে আমরা চিহ্নটাকে নিয়ে আসলাম, অনুরাশি থেকে আমরা অনুরাশিটাকে নিয়ে আসলাম, এই দুটাকে আমরা যদি কম্বাইন করে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি? সহগুণক পাচ্ছি। এই জন্য আমি বলি যে আসলে তুমি যদি ফার্স্ট থেকে যদি বোঝার চেষ্টা করো তাহলে তুমি দেখবা শেষের টপিকসগুলো হচ্ছে সামনের টপিকসগুলোর কম্বাইন্ড আকারে। তার মানে কি, যে আমি পেছনে লাস্টে গিয়ে একটা টপিক শিখলাম, সেই টপিকটা হচ্ছে আমার আগে যে টপিকসগুলো আছে সেগুলোকে একসাথে মিক্সড করে একটা নতুন টপিক করা হয়েছে। তাহলে আমি আশা রাখতে পারি তোমরা যদি নির্ণায়কের বিস্তৃতি বুঝো, অনুরাশি বুঝো, তাহলে সহগুণকটা ইজিলি বুঝে যাবে। ওকে,
ভেরি গুড। তার মানে আমি দেখতেছি যে তোমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু এখনো অনেক বেশি। তার মানে তোমরা এতটুকু শিওর হচ্ছ বা আমি এতটুকু শিওর হচ্ছি যে আসলে তোমাদের ক্লাসটা কিন্তু অনেক ইফেক্টিভ হচ্ছে তোমাদের জন্য। কিন্তু আমি যেহেতু বলেছি যে আমি এই ম্যাট্রিক্স নির্ণয়টা আমি দুটা লাইভ ক্লাস নেব, আমার প্রথম লাইভ ক্লাসে যে টপিকগুলো ছিল আমি অলরেডি শেষ করে দিয়েছি। ইনভার্সটাকে আমি আজকে বুঝাবো না, কারণ ইনভার্সটা বোঝানোর জন্য তোমাকে আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝতে হবে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি ঠিক মতন বুঝে যেতে পারো তাহলে অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্সটা অবশ্যই পারবে। বাট মনে রাখবে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু সম্পর্ক থাকে, এই জন্য প্রতিটা ক্লাসে বা প্রতিটা জিনিস কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে। আচ্ছা, একজন লিখছে ভাই আমি কি সব প্রাইভেটগুলো ছেড়ে দেবো কিনা, কারণ আমি এই কোর্সটি করতেছি। তো আমি বলবো না যে তুমি কোনো কিছু ছেড়ে দাও, বাট আমি তোমাকে এতটুকু বলবো যে ভাইয়া আমার লেকচারটা করার পরে আমি এতটুকু আশা রাখতে পারি যে তোমার কখনো কারো কাছে হেল্প নিতে হবে না। আমি চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যে এই লেকচারটাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে গুছিয়ে তোমাদের হাতে তুলে দেওয়া যায়, আমি এটা চেষ্টা করেছি। তো যেহেতু আমি চেষ্টা করেছি আর আমাদের এর আগের ব্যাচের স্টুডেন্ট আমাদের ক্লাস করেছে, তারা যেহেতু আমাদের খুব ভালো একটা রিভিউ দিয়েছে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা যারা 22 ব্যাচ আছো তারা তো আরও বেশি লাকি ব্যাচই হবে। কারণটা হচ্ছে যে আমরা তোমাদেরকে একদম কন্টিনিউ তোমাদেরকে আমরা এক্সাম, তোমাদেরকে আমরা লেকচার শিট, প্রিমিয়াম লেকচার শিট, তোমরা তো লেকচার দিবাই, বা তোমাদের যে সাথীর ভাই আছে তার যে প্রিমিয়াম লেকচারটা আছে সেটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। সো আমি আশা রাখতে পারি যে 22 ব্যাচ হচ্ছে সবচেয়ে বেশি লাগে, কারণ তোমরা প্রতিটা ক্লাস শেষে এইভাবে পেয়ে যাচ্ছ। আর এর আগের ব্যাচগুলোর সময় আমরা খুবই বিজি ছিলাম আমাদের রেকর্ডের ক্লাস নিয়ে, আমাদের আদার্স ক্লাসগুলো নিয়ে, বাট আমরা আমাদের ম্যাক্সিমাম সব কিছু আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এই জন্য কিন্তু আমরা 22 ব্যাচকে নতুন একটা ফিচার দিয়েছি, সেটা হচ্ছে আমাদের কি লাইভ ক্লাসগুলো, যে তারা আমাদের 2 দিন বা 3 দিন রেকর্ডের ক্লাসগুলো করবে, দেন আমাদের 1 দিন বা 2 দিন হচ্ছে আমাদের কি থাকবে, লাইভ ক্লাস থাকবে। সো তোমরা বুঝতেই পারতেছো যে 22 ব্যাচের জন্য আমরা অ্যাকচুয়ালি কতগুলো ফিচার নিয়ে এসেছি। এতগুলো ফিচার থাকার পরও আমাদের অনেক স্টুডেন্ট ফোন দিয়ে বলে ভাই এতগুলো মানে আমাদের আমরা কি করবো আসলে আমরা বুঝতে পারতেছি না, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা আমাদেরকে ফোন দিয়ে বলে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, তো এটা অ্যাকচুয়ালি তোমাদের সিদ্ধান্ত নিতে নিতে তোমাদের এর মধ্যে অনেক অনেক মূল্যবান সময় চলে যাবে। তো আমি চেষ্টা করব যে তোমাদের যে ফুল যে ম্যাথটা আছে সেই ম্যাথের যে লাইভ ক্লাসগুলো আছে ঠিক এভাবেই সেমভাবে আমি ফার্স্ট পেপারে, সেমভাবে তোমার শুভ ভাইয়া সেকেন্ড পেপারে নিয়ে যাবে। সো আমি আশা রাখতে পারি তোমরা ফার্স্ট টু লাস্ট আমাদের সাথেই থাকবে, আর আমাদের সাথে থাকা মানে তোমরা কিন্তু অনেক অনেক কিছু কিন্তু জেনে যাচ্ছ। আর আমাদের প্রাইভেট আমাদের যে তোমার বন্দিবাসলা পেজ আছে সেখানে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হতে থাকে, তো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু রেগুলার করতে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে যে তুমি 21 ব্যাচ হও নাকি তুমি 22 ব্যাচ হও, তোমাদের কিন্তু সবার সিলেবাস সেম, শুধুমাত্র 22 ব্যাচের জন্য একটা একটা করে মানে 2টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার মানে বেশি দেওয়া আছে। সো আমি মনে করি যে 4টা চ্যাপ্টার বেশি দেওয়া আছে 22 ব্যাচের জন্য, আর 21 ব্যাচে কিন্তু ওই সেম সিলেবাসে, বাট এদের একটু বেশি তোমাদের একটু কম। সেই জিনিস একটু মাথায় রাখবা যে আমরা 22 ব্যাচের জন্য ক্লাস নিল সেটা কিন্তু 21 ব্যাচের জন্য হয়ে যাবে, আবার 21 ব্যাচের জন্য ক্লাস নেওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো 22 ব্যাচের জন্য ক্লাস হয়ে যাওয়া। শুধুমাত্র তোমাদেরকে মানে যেহেতু তোমার এখন ম্যাক্সিমাম তোমরা দেখছো অনলাইনে সবাই পড়াশোনা করতেছে, শুধুমাত্র তোমাকে মনোযোগটা ধরে রাখতে হবে। যেমন আমি লাইভ ক্লাস নিচ্ছি, অনেকে এখানে আসে 2-1টা কমেন্ট করে চলে যাচ্ছে, তো এখানে অনেকে দেখা যায় মনোযোগ নষ্ট হচ্ছে। বাট যখন তুমি আমাদের প্রিমিয়াম লেভেলের যখন রেকর্ডেড ক্লাসগুলো করবে তখন তোমার মনোযোগ নষ্ট করার মতো সিঙ্গেল কোনো পার্সন থাকবে না। আমি আবার বলছি আমাদের প্রিমিয়াম ক্লাসগুলো করার সময় তোমাকে ডিস্টার্ব করার মতো সিঙ্গেল কোনো পার্সন থাকবে না। তুমি যদি শুধুমাত্র মনোযোগ সহকারে একটু পড়তে পারো তাই তুমি দেখবা যে তোমার কাছে মানে একটা মানে অনেক কম সময়ের মধ্যে তুমি অনেক বেশি কিছু শিখে ফেলতে পারতেছ। তো আমি চাই যে আমরা চেয়েছি যে তোমাদেরকে কম সময়ের মধ্যে সর্বোচ্চটা দিয়ে দেওয়ার জন্য, এবং বন্দি পাঠশালা তোমাদের কিন্তু টানা 1 মাসের, আমি আবার বলছি বন্দি পাঠশালা তোমাদেরকে টানা 1 মাসে কিন্তু রুটিন দিয়ে দিয়েছে। তো বুঝতে পারতেছো যে কোনো প্ল্যাটফর্ম থেকে বন্দি পাঠশালা আগামী 1 মাসের কি ঘটবে তা তোমাকে দিয়ে দিচ্ছে। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে টিচার, পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটি, পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়ালস বন্দি পাঠশালার কাছে আছে। এই জন্য আগামী 1 মাসে পুরো শিডিউল তোমাদেরকে তারা দিতে পেরেছে। আদারওয়াইজ কিন্তু এটা দেওয়া পসিবল হতো না। ধরুন আমার কাছে টিচার সংকট, আমার কাছে টিচার নাই, আমি কিভাবে তোমাকে আগামী 1 মাসের রুটিন দিব? আমি তো জানি না যে কোন টিচার কখন ক্লাসে ঢুকবে।
বাট আমার কাছে যদি স্টকে তোমার ধরে না তোমার যেমন আমরা লাইভ ক্লাসগুলো নিব, ওটাতে আমরা জানি যে কারা ক্লাস নিবে বা এই কোর্সটা কারা পরিচালনা করবে, কারণ আমি তো বাইরের থেকে একজনকে ধরে নিয়ে আসে তো ক্লাসের মধ্যে ঢুকাবো না। সো যেহেতু আমি জানি যে আমরাই ক্লাস নিব, সেটা আমরা আগামী 1 মাসে তোমাকে রুটিনটা করে দিতে পেরেছি। আদারওয়াইজ কিন্তু সম্ভব হতো না। বাট আমি যদি তোমাকে বিভিন্ন টিচার দ্বারা যদি পরিচালনা করে দিতাম, আমি যদি তোমাকে কোনো একটা টিচার দিয়ে বলতাম বা কোনো একটা টিচারকে আমি বললাম যে ভাই আগামী 24 তারিখে আপনি ক্লাস নেবেন, বলে আচ্ছা ঠিক আছে ক্লাস নিব, কিন্তু দেখা গেলো 24 তারিখে ওই টিচার অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেল, সে কিন্তু আর ক্লাস নিতে পারলো না। এই জন্য ম্যাক্সিমাম প্ল্যাটফর্মকে তুমি দেখবা যে আগামী 1 মাসের রুটিন তারা দিতে ব্যর্থ হয়। কারণটা হচ্ছে একটাই, যে ওই 24 তারিখ বা ওই 25 তারিখে কে ক্লাস নেবে সেটা তারাই জানে না, আবার যে ক্লাস নেবে সেও জানে না যে তার একটা 24 তারিখে ক্লাস আছে। বাট বন্দি পাঠশালার টিম যেহেতু জানে যে এই টিমটা নিয়ে বা এই কয়েকজন টিচার প্যানেল নিয়ে সে এই কোর্সটা পরিচালনা করবে, এজন্য আগামী 1 মাসের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে ভাই 120 দিনে কেন দিলেন না? 120 দিনে এ কারণেই দেই নাই যে তোমার 120 দিনের রুটিন দিতে আমাদের মিনিমাম হলো তোমার 5 থেকে আরো তোমার 4-5টা পেজ এক্সট্রা প্রয়োজন পড়বে। আর 4-5টা পেজ দেখলে তুমি নিজে বলবা আরে বাবা এত কি। তো এই জন্য আমরা লিমিটের মধ্যে রেখে আগামী 1 মাসের রুটিন তোমাকে দিয়েছি। মনে রাখবা যে এই মাস কি 31 আর 30, মেবি 31 বা 30 যে কোনো একটা হবে। তো এই মাসের শেষেই 30 তারিখ যাওয়া লাগবে না, 28 তারিখের মধ্যে তুমি আমাদের আগামী 1 তারিখ থেকে কি রুটিন হবে সেটা কিন্তু পেয়ে যাবে। তার মানে আগামী এই রুটিন শেষ হওয়ার 2-3 দিন আগে তুমি কিন্তু সামনের মাসে আগামী 1 মাসে কবে কোন ক্লাস হবে, কয়টার দিকে কোন ক্লাস হবে সবই তুমি কিন্তু পেয়ে যাবে। তো আমি আশা রাখতে পারি যে তোমরা যারা আমাদের বন্দি পাঠশালার টিমের সাথে আছো তারা অবশ্যই আমাদের সাথে থাকবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে বেস্ট একটা কিছু দিয়ে দেওয়ার জন্য। ওকে, তো আমরা আশা রাখতে পারি যে তোমাদেরকে আমরা সর্বোচ্চটা দিব। আর বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যারা কিনা রেগুলার এভাবে লাইভ ক্লাস দিতে থাকে। আমি এই কথাটা বারবার বড় গলায় বলবো যে বাংলাদেশে বন্দি পাঠশালায় যেখানে তারা কিনা 5টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, ইংলিশ, সর্বনাশ তক্কু 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্ট তারা রেগুলার লাইভ ক্লাস নিয়ে যায়। আর মাহমুদুল ভাইয়া তোমাদের যে বাংলার যে একটা ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু মাঝে মধ্যে পূরণ করে দেয়। আমরা বলতে পারি যে এই 6টা সাবজেক্ট শুধুমাত্র বন্দি পাঠশালাতে কন্টিনিউ করা সম্ভব। বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম কিন্তু লাইভ ক্লাস এরকম শুরু করেছিল, কিন্তু তোমরা দেখেছো বন্দি পাঠশালা একমাত্র তাদের কন্টেন্টের জন্যই এই বর্তমানে এই তোমার প্ল্যাটফর্মগুলোর মধ্যে সেরা হিসেবে গণ্যতা পাচ্ছে স্টুডেন্টদের কাছে, কারণ একমাত্র আমাদের কন্টেন্টের জন্য। আরেকটা কারণ হচ্ছে যে তোমরা খুব সহজেই এই ক্লাসটা দেখতে পারতেছো, নেটে কোনো প্রবলেম হচ্ছে না, মাঝে মধ্যে যদিও হয়। আবার তোমার লাইটিং সর্বোচ্চ পারফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের ফ্রেম, আমাদের লাইটিং, এটা নিয়ে আমরা সবসময় গর্ব করবো, কারণ আমাদের দেখে ম্যাক্সিমাম সবাই কপি করতেছে। সো আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে একটা শিক্ষা ব্যবস্থা তারা যেন খুব সুন্দর করে দেয়। আসলে অনলাইন প্ল্যাটফর্ম মানে এটা না যে আমি ভুগিচুগি আসে পড়ায় যাব। অনলাইন প্ল্যাটফর্মটাকে আমরা স্মার্ট করতে যাচ্ছি, অনলাইন প্ল্যাটফর্মটাকে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে যাচ্ছি। কারণ আসলে স্মার্ট বোর্ড নিয়ে আসা মানে আমার আসলে শিক্ষা ব্যবস্থাটা ডিজিটাল হয়ে গেল এরকম কিছু না। আমার স্মার্ট বোর্ড নিয়ে আসে বা আমি স্লাইডে পড়া মানে আমি নিজে খুব ডিজিটাল, এটা প্রমাণ করে না। মনে রাখবা যে একজন টিচার যখন বোর্ডের সামনে দাঁড়াবে একজন স্টুডেন্ট, তখনই সেই টিচারকে ফুললি দেখতে পাবে এবং সেই পড়াটার প্রতি তার মনোযোগটা বেশি আসবে। আর আমরা এটাই চেষ্টা করেছি দাঁড়িয়ে ক্লাস নেওয়ার জন্য। আমরা এটাই চেষ্টা করেছি স্টুডেন্টরা যেটা পছন্দ করে, আমরা চেষ্টা করেছি যে একদম গ্রাম থেকে গ্রামাঞ্চলে স্টুডেন্টের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমরা এটাও চেষ্টা করেছি যে স্টুডেন্টরা যেই মানে তোমার যে এলিমেন্টগুলো দিলে একজন স্টুডেন্ট খুব সুন্দরভাবে ক্লাসটা করতে পারে, আমরা ঠিক সেইটাই ব্যবস্থা করছি। আমি আশা রাখতে পারি তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ আমরা বন্দি পাঠশালাকে আরো সামনের দিকে নিয়ে যাব। আমরা বন্দি পাঠশালাকে অফলাইনে নিয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি দিয়ে এবং যত কম পারা যায় প্রাইসটাকে রেখে আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ একটা সার্ভিস দিয়ে দেওয়ার জন্য। বন্দি পাঠশালা অনলাইনে যেরকম করে তোমাদের সার্ভিস দিচ্ছে, ইনশাল্লাহ অফলাইনে গেলে তার থেকে আরও বেস্ট সার্ভিস দিবে। কারণটা হচ্ছে কাব্য ভাইয়া তখন তোমাদের সামনে ক্লাস নেবে, কাব্য ভাইয়া তখন তোমাদের সামনে থেকে বোর্ডের মধ্যে লিখবে, তখন আর তোমাদেরকে ফোনের মধ্যে দেখতে হবে না, তখন তুমি দেখবে যে আমি বোর্ডের মধ্যে তোমাদের সামনেই লিখতেছি। সো আশা রাখা যায় আমাদের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে আমরা ইনশাল্লাহ বন্দি পাঠশালাকে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে এবং তোমাদের শিক্ষার মানটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, তোমাদের শিক্ষাটাকে একদম প্রপারলি দিয়ে দেওয়ার জন্য বন্দি পাঠশালা ইনশাল্লাহ অফলাইনে যাবে শুধুমাত্র তোমাদের জন্যই। তো আমি আশা রাখতে পারি যে তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। বন্দি পাঠশালা অফলাইনে যাওয়ার পরও তোমরা আমাদের সাথে থাকবে, বাট অফলাইনে যাওয়ার পরও বন্দি পাঠশালা অনলাইনে কার্যক্রম ঠিক এইভাবেই কন্টিনিউ করে যাবে। বন্দি পাঠশালা অফলাইনে থাকবে, বন্দি পাঠশালা অনলাইনে ঠিক তোমাদের কীভাবে বেস্ট সার্ভিসটা দিয়ে যাবে। তো
তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাদের এই কোর্সটা এখনো ইনরোল করো নাই তারা অবশ্যই ইনরোল করবে। বাট কথা হচ্ছে যে এই কোর্সটার মধ্যে তুমি যে ফিচারগুলো পাবে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে তুমি এই ফিচারগুলো পাবে না। আবার বলতেছি, বন্দি পাঠশালাতে এই ফিচারগুলো বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্মে পাবে না। কোয়ালিটি ফুল ক্লাস যদি করতে চাও অবশ্যই বন্দি পাঠশালার সাথেই থাকতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।